বাসার গেট দিয়ে ঢুকে সুইটি দৌড়ে বাসার সদর দরজার সামনে এসে দাঁড়ালো। সদর দরজার সামনে একটা লাশের খাটিয়া রাখা, আর তার উপরে শুয়ে রাখা হয়েছে একটা লাশকে। এইসব দেখার পর সুইটির হাত পা ঠান্ডা হয়ে আসছে। বারবার মনে হচ্ছে বাড়িতে এরকম একটা কাণ্ড ঘটল, কে শুয়ে আছে। এইসব কথা যতই ভাবছে ততই মেয়েটার ভয়টা বেড়ে যাচ্ছে। আব্বু আম্মুকে দেখছে আশেপাশে বসে কান্না করছে। সুইটি গুটিসুটি পায়ে এগিয়ে এসে লাশটার সামনে দাঁড়ালো। তাহলে ভাই, ভাই কোথায় গেল? কথাটা মনে পড়তেই বুকের ভেতরটা কেঁপে উঠল। সুইটি আর এক মুহূর্ত দেরি করেনি। যখনই ভাইয়ের কথাটা মনে হয়েছে বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে গেল। সুইটি তাড়াহুড়ো করে লাশের মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে স্তব্ধ হয়ে গেল, কারণ খাটিয়ায় শুয়ে আছে ওর একমাত্র কলিজার টুকরা ভাইটা। কিন্তু ওর এই অবস্থা হলো কি করে? কথাগুলো ভাবতেই বুকের ভেতরটা হাহাকার করে উঠল। তাহলে কি অতিরিক্ত ভালোবাসা আর অতিরিক্ত চাওয়া পাওয়াটাই ওর জন্য কাল হয়ে দাঁড়ালো? বুকের ভেতরে একটা অস্বাভাবিক ঝড় বয়ে চলেছে। মেয়েটা কিছু বলতেও পারছে না, আবার সবটা মিথ্যে বলে নিজেকেও বোঝাতে পারছে না। সুইটি হাঁটু গেড়ে সেখানে বসে ফুপিয়ে কেঁদে উঠল ভাইকে জড়িয়ে ধরে। আম্মু এসে ওকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলে সুইটি বলতে লাগলো, আম্মু, ভাইয়ের কি হলো? ও কথা বলছে না কেন? ওর এই অবস্থা কেন? কি করলো আমার কলিজা টুকরার এই অবস্থা? আম- আম্মু, আমি ভাইয়ের সাথে কথা বলছি, ও কথা বলছে না কেন আমার সাথে? তোর ভাইয়া আর কথা বলবে না। তোর ভাইকে ওরা মেরে ফেলেছে। ওদের মেয়েকে ভালোবাসার অপরাধী ওরা শাস্তি দিয়েছে আমার ছেলেটাকে। আমার বুকটা খালি করে দিল। তোর ভাইটাকে আর কখনো আমরা ফিরে পাবো না। এই তো কিছুক্ষণ আগেও ছেলেটা বাড়ি থেকে ভালোভাবেই বেরোলো। কে করলো এমন একটা সর্বনাশ? কে ওর ভাইটাকে কেড়ে নিল? প্রশ্নগুলো মাথাতে আসলেই খুশির নামটা বারবার চোখের সামনে ভাসতে লাগলো। মেয়েটার সাথে ওর ভাইটা সম্পর্কে জড়াতে চেয়েছিল। ভাই যে ওর বান্ধবীকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করত, অতিরিক্ত পরিমাণে ভালোবাসত, সেটা খুশি জানার পরও ছেলেটাকে এড়িয়ে গেছে। জুনিয়র বলে সবসময় ইগনোর করেছে। আর সেটাই কি তাহলে ওর ভাইয়ের জন্য কাল হলো? খুশির ভাই ঈশানকে ওয়ার্নিং দিয়ে দিয়েছিল যেন মেয়েটার আশেপাশেও না যায়। তাহলে কি ওর ভাই এরকম কোনো কাজ করেছে? এবার সুইটি বিষয়টা ভেবেই ফুপিয়ে কেঁদে উঠে বলতে লাগলো, আম্মু, আমার ভাইকে এই অবস্থা কে করেছে বলো না। আমি প্রতিশোধ নিব, আমি ওকে শেষ করে ফেলবো। আমার কলিজার টুকরা ভাইটা শুয়ে আছে, আজকে কার জন্য এমন হলো? তোর বান্ধবীকে ভালোবাসার অপরাধী খুশির ভাই ওকে শাস্তি দিয়েছে, যে শাস্তির জন্য আমি আমার ছেলেটাকে হারালাম। আমার কোল খালি করে দিল ওরা। আমি আমি ওই ছেলেকে কতবার বুঝিয়েছি যে ওই মেয়ে ওকে ভালোবাসে না, মেয়েটাকে পছন্দ করে না। এত করে বোঝানোর পরেও ছেলেটা কেন যে শুনলো না। সুইটি, ঈশানকে বল না উঠে আসতে। ও কি করে পারলো আমাদের ছেড়ে যেতে? আমি কাকে নিয়ে থাকবো? সুইটি আম্মুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। তারপর যখনই মনে হতে লাগলো মেয়েটার জন্য ওর ভাইয়ের এই অবস্থা, সেই মেয়েটাকে ও আগে শেষ করবে। যে বা যারা ওর ভাইটাকে এমন করে কষ্ট দিয়ে মেরেছে তাকেও শেষ করবে। কথাগুলো ভেবেই সুইটি উঠে দাঁড়ালো। তারপর বাসার সদর গেট দিয়ে দৌড়ে গেল। মেয়েটাকে আটকানো গেল না। আধ ঘন্টা পরে মেয়েটা এসে উপস্থিত হলো ওর বান্ধবীর বাসার সামনে। আর তখনই চিৎকার করে সুইটি খুশিকে উদ্দেশ্য করে ডাকতে লাগলো, খুশি, খুশি, কোথায় তুই? এক্ষুনি বেরিয়ে আয়। তুই আমার ভাইকে মেরে ফেলেছিস। তোদের জন্য আমার ভাইটা আমাকে ছেড়ে দূরে চলে গেছে। তোদের জন্য আমি আমার ভাইকে হারিয়েছি। তোদের সবাইকে প্রায়শ্চিত্ত করতে হবে। সবাইকে আমি শাস্তি দেব। আমি তোকে আগে শেষ করব। তোর ভাই আমার ভাইকে মেরেছে না, তার জন্য তোর ভাইকেও শাস্তি পেতে হবে, দেখিস। এরই মাঝে পুলিশের গাড়ির শব্দ হলো। সাথে সাথে পুলিশ এসে নামলো। তারপর যখনই পুলিশ অফিসার সহ কিছু পুলিশের লোকজন বাসার ভেতরের দিকে যেতে লাগলো, তখন সুইটি ওদের পেছন পেছন আসলো। বাসার ভেতরে এসে মেয়েটা প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গেল। যেটা ভাবনার বাইরে ছিল সেটাই হয়েছে। সুইটির সামনে থেকে একটা ছেলেকে, অর্থাৎ খুশির ভাইকে নিয়ে আসতে দেখেছে। পুলিশ অফিসার ওকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যাচ্ছে। ছেলেটার হাতে হাত করা। এই ছেলেটাই হয়তো মেন কালপ্রিট। কথাগুলো ভাবতেই বুকের ভেতরটা হাহাকার করে উঠল। খুশি এগিয়ে এসে লোকটাকে কয়েকটা থাপ্পড় মারল।
তারপর রাগী কণ্ঠে বলতে লাগলো, তুই আমার ভাইকে মেরেছিস না? এর জন্য তোকে অনেক বড় শাস্তি পেতে হবে। তুই যে অন্যায়টা করেছিস তার জন্য তোকে অনেক শাস্তি ভোগ করতে হবে। তুই একবার শুধু জেল থেকে বের হ, আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। আমার ভাইটাকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, এর জন্য তোকে সারা জীবন শাস্তি পেতে হবে। পুলিশ অফিসার ছেলেটাকে নিয়ে গেল। অন্যদিকে সুইটির মনে হতে লাগলো এর জন্য একমাত্র দায়ী খুশি। খুশি যদি ওর ভাইটাকে একটু বোঝার চেষ্টা করতো, একটু ভালোবাসতো, তাহলে অন্তত আজকের এই দিনটা দেখতে হতো না। ও তো নিজেও খুশির থেকে ঈশানকে দূরে থাকতে বলেছিল। বলবে নাই বা কেন? গত 6 মাস ধরে মেয়েটার পেছনে ওর ভাইটা পড়ে আছে। এতবার করে ভালোবাসার কথা বলছে, ওকে পছন্দ করে, ওকে ছাড়া থাকতে পারবে না। বাসায় বিয়ের প্রস্তাব দেবার কথা বলেছে, কিন্তু মেয়েটা ওকে জুনিয়র বলে অবজ্ঞা করে যাচ্ছে। ওকে কখনো সামনে থেকে সহ্য করতে পারিনি, কিন্তু শেষ কয়েকটা দিনে খুশির চোখে মুখে সুইটি একটা অজানা আশঙ্কা আর ভয় দেখেছে। তাহলে কি ওর ভাইটাকে খুশিও ভালোবেসে ফেলেছিল, যার জন্য ঈশানকে হারানোর ভয়, কিংবা ওর ভাই ঈশানের কোনো ক্ষতি করে দিবে সেই ভয় থেকে মেয়েটা এমন আতঙ্কে ছিল? কথাগুলো ভাবতেই সুইটির বুকের ভেতরে হাহাকার করে উঠল। সুইটি বাসার ডাইনিংয়ে এসে থমকে গেল, কারণ ডাইনিংয়ে কারো লাশ রাখা। এমন কিছু দেখে সুইটি আর একটু এগিয়ে আসলো। যখনই কিছু বলতে যাবে তার আগেই খুশির আম্মু দৌড়ে এসে ওর একটা হাত ধরে বলতে লাগলো, দেখেছিস মামুনি, তোর বান্ধবী আমাদের ছেড়ে চলে গেল। তোর ভাইটাকে ভালোবাসার ফলস্বরূপ এমন করে আমার মেয়েটাকে হারাতে হলো। আমার ছেলেটা তোর ভাইটাকে মেরে ফেলেছে। আমি জানি না তোরা আমাকে কি শাস্তি দিবি। আমাদের অনেক বড় অন্যায় হয়ে গেছে রে। তোর ভাইকে মারার শাস্তি স্বরূপ আমার মেয়েটা নিজেকে কষ্ট দিয়েছে। আমার মেয়ে তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে ভালো থাকতে পারতো না, তাই নিজেকে এমন করে কষ্ট দিল। দেখ না আমার মেয়েটা কেমন করে শুয়ে আছে। আমার মেয়েটাকে হারিয়ে আমি কি করে ভালো থাকবো? বান্ধবীর মায়ের থেকে এমন কথা শোনার সাথে সাথে সুইটির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কেন জানি মনে হতে লাগলো, তাহলে কি খুশিও ঈশানকে ভালোবাসতো? না হলে মেয়েটা সুইসাইড কেন করলো? সুইটির বিশ্বাস হচ্ছিল না যে এটা খুশির লাশ, যার জন্য মেয়েটা তাড়াহুড়ো করে এসে হাঁটু ভেঙে বসে পড়ল। লাশের মুখের উপর থেকে চাদরটা সরিয়ে দিতেই সুইটির কাছে এবার সবটা ক্লিয়ার হয়ে গেল। ওরা দুজন দুজনকে ভালোবাসতো, কিন্তু বলতে পারেনি, আর বলার সময়টাও পায়নি। ঈশানকে খুশির ভাই মেরে ফেলেছে বলেই রাগের বশবর্তী হয়ে মেয়েটা সুইসাইড করে নিয়েছে। নিজেকে কষ্ট দিতে চেয়েছে বলেই এত বড় একটা ডিসিশন নিয়েছে। কথাগুলো ভাবতেই সুইটির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। যে মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য এখানে এসেছে, সেই মেয়েটা আগে থেকেই নিজেকে শাস্তি দিয়ে বসে আছে। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? ভালোবাসার মানুষটাকে হারিয়ে যে নিজেকে এত বড় শাস্তি দেয়, তাকে আর পৃথিবীর কোনো শাস্তিটা দেওয়া যেতে পারে? ঈশানকে যেমন ও হারিয়েছে, তেমনই খুশির পরিবার খুশিকে হারিয়েছে। নিজেদের রাগ জেদের কারণে দুটো ভালোবাসার মানুষের জীবন আজকে অকালে ঝরে গেল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক তেমনটাই হয়ে গেল। খুশির মুখের দিকে তাকিয়ে সুইটি একটা চিৎকার দিয়ে উঠল। মেয়েটার মুখটা এমন কালো হয়ে আছে যা দেখেই মনে হচ্ছে অজানা আশঙ্কায় মেয়েটা নিজেকে শেষ করে দিয়েছে। এমন কিছু দেখেই আর কথাগুলো ভেবেই সুইটি আর নিজেকে সামলে রাখতে পারল না। চিৎকার দিয়ে উঠে বসলো মেয়েটা। এতক্ষণ তাহলে মেয়েটার স্বপ্ন দেখছিল? উঠে বসার সাথে সাথেই বুঝতে পারলো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। এই শীতের মধ্যেও মেয়েটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। স্বপ্নের কথাগুলো মনে পড়তেই সুইটি জোরে জোরে কান্না করে ফেলল। তারপর আবার মনে হতে লাগলো ওর ভাইটা ঠিক আছে তো। সুইটি যখনই ঈশানের নাম্বারে কল করতে যাবে, ঠিক তখনই ভাইটা দৌড়ে ওর রুমে প্রবেশ করলো। ঈশানকে দেখে সুইটি আরও জোরে জোরে ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান তাড়াহুড়ো করে এসে আপুর সামনে বসতে আপু ওর মুখের দুই পাশে হাত রাখলো। তারপর সারা মুখটা দেখে পুরো মুখে কয়েকবার করে চুমু খেলো। তারপর হুটহাট করেই ভাইকে জড়িয়ে ধরে বলতে আরম্ভ করলো, ভাই তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? সত্যি করে বল না, তোকে কেউ কিছু করেনি? তুই সত্যি ঠিক আছিস, বল। কি হয়েছে আপু, তুমি এরকম করে কান্না করছো কেন? আর কে কি বলেছে তোমাকে? নাকি খারাপ কোনো স্বপ্ন দেখেছো? তুমি না ঘুমিয়েছিলে, তাহলে আবার কান্না করছো কেন? কি হয়েছে আমায় বলো।
না না, কিছু হয়নি, তুই কোথাও যাবি না। আর আমাকে কথা দে, আমি যতদিন না বলবো, যতক্ষণ না বলবো, তুই বাসা থেকে কোথাও যাবি না। তুই বাসাতেই থাকবি, আর একা বাসা থেকে বেরোবি না। আপুর তোকে নিয়ে খুব টেনশন হয়। তোর কিছু হয়ে গেলে আব্বু আম্মু কি করে থাকবে? আর আপু তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ভাই, তুই কোথাও যাবি না বল। আমি তোদের সব ঠিক করে দিব। আমি সব কিছু স্বাভাবিক করে দিব, দেখিস। সব কিছু ঠিক হয়ে যাবে, তুই টেনশন করিস না। ভাই, আমি আছি, আমি কিছু নষ্ট হতে দিব না, সব ঠিক হয়ে যাবে। বোনটা ঈশানকে অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে। ছেলেটা সেটা বুঝতে পেরে আপুর মাথায় হাত রাখলো। আপু যে ভয় পেয়েছে, স্বপ্নে হয়তো উল্টোপাল্টা কিছু দেখেছে, যার জন্য এরকমভাবে কথা বলছে। তাই ঈশান এবার আপুকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে আপু ওকে ছাড়লো না। মিনিট পাঁচেক পর যখন ছাড়লো, ঈশান দেখলো আপুর মুখটা কালো হয়ে গেছে, কান্না করে অবস্থা খারাপ করে ফেলেছে। ঈশান টি টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে আপুকে দিতেই আপু ঠকঠক করে খেয়ে নিল। তারপর পানির গ্লাসটা রেখে আবারও ভাইকে জড়িয়ে ধরল। ঈশান এবার আপুকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপু কি হয়েছে আমাকে বলো, আমি তো ঠিক আছি, বলো। তুমি অবেলা ঘুমিয়েছো, তারপর আবার কী সব উল্টাপাল্টা স্বপ্ন দেখে কান্না করছো। এটা শুধু দুঃস্বপ্ন, কিছু হবে না আমার, আমি ঠিক আছি কলিজা। কি দেখছো আমাকে বলো তো। না না, কিছু দেখিনি। তুই কোথাও যাবি না ভাই, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না বল। আব্বু আম্মু আসুক, আমি আব্বু আম্মুর সাথে কথা বলবো, তারপর সব ঠিক হয়ে যাবে, দেখিস। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমাকে বলা যায় নাকি কি হয়েছে। সুইটি মাথা নেড়ে না সূচক উত্তর দিয়ে হুটহাট করে ওর কোলের মধ্যে মাথা রেখে শুয়ে পড়ল। ঈশান আপুর শরীরে কম্বলটা চাপিয়ে দিল। বেশ কয়েকদিন যাবৎ বেশ ভালো আকারে শীত পড়ছে। এই দুপুরবেলাতে ঘুমিয়েছিল মেয়েটা খাওয়া দাওয়া করে। আসলে কিছুদিন যাবৎ ভাই আর বোনের সম্পর্কের মাঝে টানাপোড়েন চলছে। আর যে স্বপ্নটা দেখলো, সেখানে সত্যিটা এটাই ছিল যে ঈশান ওর আপুর বান্ধবীকে পছন্দ করে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসে মেয়েটাকে। এই জন্য আপু প্রচণ্ড পরিমাণে রেগে আছে ওর ওপর, কারণ আপুর বান্ধবী ওকে পছন্দ করে না, আর তার পেছনে ঈশানে পড়ে থাকাটা মোটেও সহ্য করতে পারে না। যার জন্য মেয়েটা প্রতিনিয়ত ওর বান্ধবী অর্থাৎ সুইটিকে বলেছে যেন ওর ভাইটা যেন খুশির পেছন থেকে সরে যায়। তারপরও ঈশান খুশির পেছন ছাড়ছে না। ঈশান নির্লজ্জ বেহায়ের মতো মেয়েটার পেছনে পড়ে আছে। নিজের থেকে 2 বছরের সিনিয়র একটা মেয়েকে ভালোবাসার কথা বলে তাকে সব সময়ই ভালোবাসি বলে জ্বালাতে থাকে। এটা হয়তো খুশি সহ্য করতে পারে না, সেই জন্যই হয়তো ওকে বারবার দূরে সরিয়ে দিতে চাইছে। তাই শেষ কয়েকটা দিনে আপু অনেক বকাঝকা করেছে, বলেছে যদি তার বান্ধবীর পেছন থেকে সরতে না পারে তাহলে যেন ওকে আপু বলে না ডাকে। তারপর থেকে গত 7 দিন সুইটি ভাইয়ের সাথে রাগ অভিমানের পালা চলছে। আপু ঈশানের সাথে কথা বলে না। ছেলেটা হাজারবার চেষ্টা করেও আপুকে বোঝাতে পারেনি। ঈশান ভেবেছিল যে আপুর বান্ধবীর সাথে সম্পর্কে জড়ানোর চেষ্টা করলে হয়তো আপুর থেকে হেল্প পাওয়া যাবে, কিন্তু তেমন কিছুই পায়নি। উল্টো আপু আরও রেগে গিয়েছে। বান্ধবীর মতো আপু নিজেও সেই বয়সে দোহাই দিয়েছে, কিন্তু ঈশান এগুলোতে বিশ্বাস করে না। এর মাঝখানে খুশির ভাই নাকি এসব বিষয় জেনে গেছে, যার জন্য খুশিকে সাবধানে থাকতে বলেছে, আর ঈশানকে দেখে নেওয়ার কথাও বলেছে, যেটা খুশির থেকে সুইটি কয়েকদিন আগে জানতে পেরেছে। যার জন্য ঈশানকে সবসময় চোখে চোখে রাখত। ছেলেটাকে না কলেজে না বাইরে যেতে দিচ্ছে। এরকম একটা স্বপ্ন দেখার পর সুইটির মনে হচ্ছে যে ওর জন্যই সব কিছু হচ্ছে। ও তো চাইলেই পারতো দুজনকে এক করে দিতে, কিন্তু মেয়েটা যে ওর ভাইকে পছন্দ করে না, তাহলে কি করে কি করবে। আব্বু আম্মু সকালবেলাতেই নানুর বাসাতে গিয়েছিল, মামাতো ভাইয়ের একটা অপারেশন হয়েছে, সেখানে গিয়েছে। আসলে ওরা দুজন বাসাতেই ছিল, পরবর্তীতে যাবে ভেবেছিল, আর এর মধ্যেই এত বাজে একটা স্বপ্ন দেখলো। তারপর থেকেই ভয়ে একদম হাত পা ঠান্ডা হয়ে আসছে। আপু ভাইকে ছাড়ছেই না। ঈশানের কোমর জড়িয়ে ধরে রেখেছে 2 হাতে। এখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে সুইটি। ঈশান আপুর মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু খেলো, মাথাটা নিচু করে তারপর বলতে আরম্ভ করলো, শোনা আপু, আমি তো ঠিক আছি, দেখো কিচ্ছু হয়নি আমার। তুমি এমন করে কান্না করলে আমার ভালো লাগবে বলো, খারাপ লাগবে না আমার? না না, কিছু ঠিক নেই। তুই যাবি না, আমাকে রেখে কোথাও যাবি না। আব্বু আম্মু আসুক, আমি আব্বু আম্মুর সাথে কথা বলবো, আমি সব ঠিক করে দিব, দেখিস। কিন্তু কি ঠিক করে দিব আপু? আর কি নিয়ে বাজে স্বপ্ন দেখেছো আমাকে বলো। আমি বুঝতে পারছি তুমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছো,
কিন্তু কি দেখেছো আমাকে বলো, সব ঠিক করে দিব আমি, দেখো। তুই বেশি কথা বলবি না ভাই। তুই আমাকে রেখে কোথাও যাবি না। তুই আমাকে প্রমিস কর, আমি যতক্ষণ না বলবো তুই কোথাও যাবি না। তুই যদি যাস তাহলে কিন্তু আমার। আপু কথাটা বলার আগে ঈশান হাত দিয়ে আপুর মুখটা আটকে দিল। ঈশান জানে আপু কি বলতে চাইছে, তাই আপুকে আটকে দিল। ঈশান আপুর কপালে গাঢ়ভাবে চুমু খেয়ে নিয়ে বলতে লাগলো, তুমি আমার কলিজার টুকরা আপু, তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো বলো? আমি তো বলেছি আমি আর ওই মেয়ের পেছনে ঘুরবো না, তারপরেও তুমি বিশ্বাস করছো না। আচ্ছা ঠিক আছে, আমাকে বলো কি হয়েছে। আমি বুঝতে পারছি যে এইসব বিষয়ে তুমি বাজে কোনো স্বপ্ন দেখেছো। আমি কোথাও যাব না আপু, আমি দেখো এখন থেকে এখানেই থাকবো। তুমি যা বলবে সেইটাই শুনবো। আর ঠিক আছে, আমি তোমার বান্ধবীর পেছনে আর ঘুরবো না। ও আমাকে দেখতেও পাবে না, দেখো। তোমার বান্ধবী থেকে আমি দূরত্ব বজায় রেখেই চলবো। তারপরও তুমি কান্না করো না। তুমি জানো না তোমাদের চোখের পানি আমি সহ্য করতে পারি না। দেখো কলিজার আপু, সব ঠিক হয়ে যাবে, আমি ভালো হয়ে যাব। আর কখনো ওকে ভালোবাসার কথা বলতে যাব না। না না, আব্বু আম্মু আসুক, আমি খুশির সাথে তোর বিয়ের কথা বলবো। তারপর দেখবো ওরা কি করে আটকায়। আমি পারিবারিকভাবে তোর বিয়েটা খুশির সাথে দিব। কিন্তু আপু, তোমার বান্ধবী আমাকে পছন্দ করে না, অসহ্য মনে করে। জুনিয়র বলে উপেক্ষা করে অবহেলা করে। ওর চোখে আমি এই পর্যন্ত কোনো ভালোবাসা দেখতে পাইনি, শুধু রাগ, জেদ আর ঘৃণা দেখেছি আমার জন্য। আকাশ পরিমাণ ঘৃণা করে আমাকে। তোমার ভাই বলে হয়তো গায়ে হাত তুলতে পারে না, না হলে হয়তো সেটাও করতো। আমি চাইছি না তোমাদের সম্পর্কটা নষ্ট হোক। বাদ দাও না আপু। আর আমি তো কথা দিচ্ছি আমি কোথাও যাব না, আমি আমার কলিজাটার কাছেই থাকবো, ঠিক আছে? এবার আপু মাথা নেড়ে উত্তর দিতেই ঈশান আবার আপুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মেয়েটা আবারও ঘুমিয়ে পড়েছে। তারপর আব্বু আম্মু বাসায় আসলে ঈশান আপুর কথাটা জানালো। আপু খুব বাজেভাবে একটা স্বপ্ন দেখেছে, যার জন্য কান্নাকাটি করছিল। ঈশান আম্মুকে বলে একটু বাইরে গেল, ভাবলো আপুর জন্য কিছু আনা যাক। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় আসলো। আর আসার সময় ফুচকা নিয়ে এসেছে, যেটা আপুর বরাবরই পছন্দ। বাসাতে এসে ঈশান কলিং বেল দিতে কেউ একজন ঝড়ের গতিতে এসে দরজা খুলে দিল। ঈশানকে দেখেই বেশ খানিকটা রাগী চোখে তাকালো, কারণ সামনে আপু দাঁড়িয়ে আছে। যখনই কিছু বলতে যাবে আর ফুচকার প্যাকেটটা এগিয়ে দিতে যাবে, মেয়েটার ধাক্কা মেরে সেটা ফেলে দিল। তারপর ভাইকে মারতে লাগলো আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান কোনো উপায় না পেয়ে আপুকে দুই হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, আরে বাবা, কাঁদছো কেন? কিছু হয়নি তো আমার। আমি তো তোমার জন্য ফুচকা আনতে গিয়েছিলাম। ভাবলাম তুমি খারাপ স্বপ্ন দেখেছো, ভয় পেয়েছো, সেজন্য তোমার জন্য কিছু একটা নিয়ে আসি। সামান্য বাইরে গেছি বলে তুমি এমন করে কান্না করছো? আমি তোকে বারণ করেছি না কোথাও যাবি না, তারপরেও আমাকে না বলে এগিয়েছিস কেন? তোর খুব বার বেড়েছে তাই না? তোর হাত পা আমি ভেঙে বাসায় বসিয়ে রাখবো। তোকে একটাবার বলেছি না তুই আমার কথার অবাধ্য হবি না। আপুকে আমি আজকেই বলবো তোর হাড়গোড় ভেঙে যেন ঘরে বসিয়ে দেয়। তোকে এত করে বলার পরেও তুই কেন বাইরে গিয়েছিস? যদি ওরা তোর কোনো ক্ষতি করে দেয়? ঈশান আপুর কথাতে চুপ করে রইল। আপু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ঈশানকে আপু কিল ঘুষি মারতে নিজেই শান্ত হয়ে যায়। এবার আম্মু এসে ঈশানকে বকাঝকা করতে লাগলো। ঈশান আপুকে এনে ডাইনিংয়ে বসালো, তারপর ফুচকার প্যাকেট আনলো। রাগের মাথায় ফেলে দিয়ে এক্কেবারে অবস্থা খারাপ করে ফেলেছে। নিজেই সব কিছু বের করে যে ফুচকাগুলো ভালো ছিল সেগুলো আপুকে খাওয়াতে লাগলো। আপুও ওকে খাইয়ে দিল। তারপর রাতে আব্বু আম্মুর সাথে সুইটি ভাইয়ের বিয়ের বিষয়ে কথা বলতে চাইলেই ঈশান বারণ করলো, কারণ যে মেয়েটা ওকে পছন্দ করে না, ঈশান চায় না সেই মেয়ের সাথে সম্পর্কে জড়াতে কিংবা তাকে জোর করে নিজের কাছে আটকে রাখতে। ভালোবাসা কখনো জোর করে হয় না। যখন দুদিকের সম্পর্কটা সঠিক থাকে কিংবা দুই দিকের মানুষ দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু আপুর বান্ধবীটা ওকে মোটেও পছন্দ করে না, সেজন্য ঈশান চায় না যে মেয়েটাকে জোর করে কিছুর মধ্যে আটকে রাখতে। আপু অনেক বোঝানোর পরও ঈশান রাজি হলো না। আপুর উপরও একটু অভিমান আছে, তাই ঈশান রাজি হচ্ছিল না। এমন করে 7টা দিন ঈশানকে আপু বাসা থেকে বের হতে দিল না। তারপর 7ম দিনের মাথায় যখন কলেজে গেল, তখন দুপুরের দিকে আপু ঈশানকে কল করলো। আপুর নম্বর দেখেই তাড়াহুড়ো করে কল রিসিভ করলো ঈশান। ওপার থেকে আপু বলতে আরম্ভ করলো, ভাই তুই কোথায় আছিস? আপু, আমি আবার কোথায় যাব? তুমি তো আমাকে বাসা থেকে কোথাও যেতেই দিচ্ছ না। আচ্ছা, তুমি মনে হয় রিক্সা পাচ্ছ না, আমি কি আসবো আপু? না, তোকে আসতে হবে না।
আমি আসলে কলেজে নেই, তোকে একটা ঠিকানা দিয়েছি, তুই এখানে চলে আয় আর তাড়াতাড়ি আসবি। যদি বেশি সমস্যা হয় তাহলে কাউকে নিয়ে আয়। আপু ঈশানকে একটা লোকেশন পাঠিয়ে দিল। দেখলো কাছেই একটা রেস্টুরেন্টের ঠিকানা। ঈশান রেস্টুরেন্টের দিকে রওনা দিল আর ভাবতে লাগলো আপু এখানে কেন যেতে বলল। কথাগুলো ভেবে আর এক মুহূর্ত দেরি করলো না। মিনিট 20 মধ্যে রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়াতেই দেখলো আপু দূরে যেন ভেতরে কার সাথে বসে আছে। ঈশান বাইকটা পার্ক করে রেখে তারপর ভেতরে আসতেই অবাক হলো, কারণ ভেতরে দেখা যাচ্ছে সুইটি আপু তার বান্ধবীর সাথে বসে আছে। মেয়েটা বেশ স্বাভাবিকভাবে কথা বললেও মুখটা মলিন করে রেখেছে। ঈশান কিছুটা দূরে আসতেই আপু ওকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু মুচকি হেসে ইশারায় কাছে যেতে বললে তখন ছেলেটা গুটি গুটি পায়ে এগিয়ে গেল, কিন্তু মেয়েটার দিকে একটাবারের জন্য তাকালো না। আপুকে বলতে লাগলো, কি সমস্যা আপু, এখানে ডাকলে যে? কোনো কিছু বলবে আমাকে? আর বাসায় গিয়ে তো বলতে পারতে। সব কথা বাসায় বলা যায় না ভাই, তাই আমি তোকে এখানে ডেকেছি খুশির সাথে কথা বলার জন্য। আসলে খুশি তোর সাথে যে বিহেভটা করেছে তার জন্য খুবই অনুতপ্ত। আরও বুঝতে পেরেছে যে ঈশান হাতের ইশারায় আপুকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, থাক আপু, এইগুলো নিয়ে আমি কথা বলতে চাইছি না। তুমি বারণ করেছো তোমার বান্ধবীর পেছনে ঘুরতে, আমি বন্ধ করে দিয়েছি। তাহলে এইসব নিয়ে আবার এত কথা কেন বলতে হবে? যে মেয়ে আমাকে পছন্দ করে না, অসহ্য মনে করে, আমাকে দু চোখের বিষ মনে করে, তাকে আমি আর ডিস্টার্ব করতে চাই না। এইসব কথা বাদ দাও আর চলো, আমি বাইক নিয়ে এসেছি, বাসায় চলো। ঈশান আপুর হাতটা ধরতে গেলে আপু ওকে জোর করিয়ে পাশে বসিয়ে দিল। ঈশান আপুর দিকেই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ঈশান বোঝার চেষ্টা করতে লাগলো এখানে আসলে হচ্ছেটা কি। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে যখনই আপুকে প্রশ্ন করতে যাবে তখনই আপু বলতে লাগলো, আচ্ছা ভাই, আমি যদি একটা সিদ্ধান্ত নেই তাহলে কি তোরা আমার সিদ্ধান্তটা মানবি? আমার কথাটা শুনবি তোরা? আপু, আমি বুঝতে পারছি না তুমি এখানে ডেকে আমাকে কি করতে চাইছো আর কি বলতে চাইছো। যেটা বলার বাসায় গিয়ে বলতে পারতে। ঈশান একটা বারের জন্য খুশির দিকে তাকালো না। খুশি মেয়েটা মাথা নিচু করে আছে অসহায়ভাবে। ঈশানের এমন কথাতে আপু একটু রাগী চোখে তাকাতেই ঈশান চুপ করলো। আপু খুশির হাতের উপর হাতটা রেখে বলতে লাগলো, আজকে যদি আমি তোকে কিছু একটা জিজ্ঞেস করি, তুই সঠিক সঠিক উত্তর দিবি খুশি? খুশি মেয়েটা একবার ঈশানের দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে জবাব দিল। ঈশান নিজের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। অন্যদিন হলে ঈশান খুশিকে জ্বালিয়ে মারত, আর আজকে একটাবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। তাহলে সুইটি ঠিকই বলেছে, গত 15 দিনে মেয়েটাকে একটুও জ্বালায়নি, আর সেটা সুইটির কথাতেই। ঈশান চুপ করে আছে দেখে আপু কয়েকবার ওর দিকে তাকালো আর ভাইয়ের গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করলো। তারপর খুশির আরেকটা হাত দুইটা হাতের মধ্যে রেখে বেশ খানিকটা করুণ কণ্ঠে বলতে লাগলো, সত্যি করে বল তো, তোর আমার ভাইয়ের প্রতি কোনো অনুভূতি নেই? তুই আমার ভাইকে পছন্দ করিস না? ওকে তুই ভালোবাসতে পারিসনি? ওর প্রতি কোনো মায়া জন্ম নেয়নি তোর মনে? বান্ধবী থেকে তার ভাইয়ের সম্পর্কে এত কিছু শুনে খুশির বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। অজানা একটা ভয় কাজ করতে লাগলো। যে ভয়টা পাচ্ছিল খুশি সেটাই হলো। মেয়েটা চায়নি ঈশানের প্রতি ওর মায়া তৈরি হোক, কিন্তু ছেলেটাকে গত 15 দিন যাবৎ না দেখে কেমন যেন বুকের ভেতরটা একটা হাহাকার কাজ করছিল। বারবার করে মনে হচ্ছিল পিচ্চিটাকে যদি একটা বার সামনে থেকে দেখতে পারতো, ওর সাথে যদি একটু কথা বলতে পারতো, তাহলে ভেতরের খারাপ লাগাটা কমতো। আজকে সেটাই হয়েছে। ঈশান ওর সামনে বসে আছে, কিন্তু ছেলেটা একটা বার নিজে থেকে ওর দিকে তাকাচ্ছে না পর্যন্ত। তাহলে কি আজকে ঈশান ওকে ইগনোর করে যেতে চাইছে? খুশি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়েটার চোখে পানি টলমল করছে। খুশি কিছু বলছে না দেখে সুইটি বলতে লাগলো, তোর এরকম বিরক্তির কারণে আমার ভাই তোর পেছন থেকে সরে গেছে। এখন যদি তুই বলিস তুই আমার ভাইকে পছন্দ করিস কিংবা ওর প্রতি তোর দুর্বলতা আছে, ভালোবাসতে সময় লাগলে নে তার জন্য, তারপরেও আমাকে সত্যিটা বল। আমি তোদের হেল্প করব, আমি কথা দিচ্ছি সব ঠিক করে দিব, সব আমার দায়িত্ব। তুই বুঝতে পারছিস না এই সম্পর্কটা হয় না, খামোখা তুই জোর করছিস। আপু, বাদ দাও না, চলো এখান থেকে। আর ওনাকে ছেড়ে দাও। এসব বিষয় নিয়ে কোনো কেন জোর করছো? 2 দিন আগে তুমিই বারণ করেছো, এখন আবার তুমি এইসব বিষয় নিয়ে কেন কথা বলতে চাইছো বলো তো? কারণ আমি চাই তোদের দুজনের সম্পর্কটা হোক,
তোরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে নে, আর দুই পরিবারের সম্পর্কটা আত্মীয়তায় রূপ নিক। আমি চাই তোরা ভালো থাক। আমি যদি তোদের এড়িয়ে যাই কিংবা আমি সবটা জানার পরেও তোদের হেল্প না করি, তোদের না বোঝাই, তাহলে নিজের জেদটাকে বড় মনে হবে, তেমনি তোদের প্রতিও অন্যায় করা হবে। আমি সেটা চাইছি না। আমি আজকে খুশির চোখে স্পষ্ট তোর জন্য মায়া দেখতে পাচ্ছি, ভালোবাসা দেখতে পাচ্ছি, ভয় দেখতে পাচ্ছি। ও তোকে হারিয়ে ফেলবে ভেবে ভয় পাচ্ছে। ওর ভাই তোর কোনো ক্ষতি করে দিবে ভেবেই ভয় পাচ্ছে। খুশি, প্লিজ বল না, তুই আমার ভাইকে পছন্দ করিস, আমার ভাইকে ভালোবাসিস। আমি কথা দিচ্ছি, আমি সবটা ঠিক করে দিব। কেউ তোদের আলাদা করতে পারবে না। আমি সব ঠিক করে দিব, দেখিস। আমি তোর, আমার আব্বু আম্মু সবাইকে রাজি করাবো। ওরা সব শুনে কেউ আমার কথা ফেলতে পারবে না। তুই ঈশানকে ইগনোর করে যাচ্ছিস, না হলে এতদিন তোদের প্রেম ভালোবাসাটা গভীর হয়ে যেত। খুশি এই মুহূর্তে শুধু কাঁদতে পারছে না, মাথা নিচু করে নিল, নিজেই মুখটা হাত দিয়ে চেপে ধরে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা সময় ঈশান উঠে দাঁড়াতেই এর মাঝে খুশি অবাক চোখে তাকিয়ে থেকে কান্না করে ফেলল। ব্যাস, যেটা বোঝা সুইটি সেটা বোঝা হয়ে গেল। মেয়েটা যে ওর ভাইকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সেটা থেকে সুইটি বুঝতে পারল। ওর বান্ধবীর চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, ব্যাস, আর কিচ্ছু বোঝাতে হবে না আমাকে। একটু সময় দে, আমি সবটা ঠিক করে দেব। তার আগে তোরা ওই দিকের ওই কেবিনটাতে গিয়ে কথা বলে আয়। আমি কেবিনটা বুক করে দিয়েছি, তোরা গিয়ে কিছুক্ষণ সময় কাটা ওখানে, আমি আছি এখানে। কিন্তু আপু, আমি রাগের মাথায় বলেছিলাম, সেটা ধরে রাখতে হয় না ভাই। এখন গিয়ে ওর সাথে একটু কথা বল। খুশি ভয়ে আছে, আর কোনো আশঙ্কার কারণে তোকে ভালোবাসতে পারেনি, এতদিন বুঝতে পারিনি, কিন্তু শেষ 15টা দিনের তোর অনুপস্থিতি ওকে ভালোবাসতে বাধ্য করেছে, যেটা আমি বুঝতে পারছি। আমি কি করব, তুই আমাকে বলে দে না। আমি পারছি না সামনের দিকে এগোতে, আবার পিছাতেও পারছি না। আমার মনটা একটা দোটানার মধ্যে আছে। আমি কি করে নিজেকে সামলাবো, কি করে ওকে দূরে সরিয়ে দেব, আমি আমি কিছুই জানি না। আমি পাগল হয়ে যাচ্ছি, ভাবতে ভাবতে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। বারবার বারবার মনে হচ্ছে, আমি যদি ওকে দূরে সরিয়ে দিই, ওর ভালোবাসার প্রতি অন্যায় করা হবে। আবার যদি এগিয়ে যাই, তাহলে ভাইয়া আর আপু এসব জানতে পারে। ঈশানের আমার বয়সের ডিফারেন্সের কথা ভেবে কখনো এসব মেনে নেবে না। তার উপরে প্রেম ভালোবাসা আপু ভাইয়া কেউই পছন্দ করে না। এসব জানাজানি হলে অনেক রাগ করবে। এখন আমি কি করব, তুই বলে দে। আমি জানতাম এরকম কোনো পরিস্থিতি মানুষের জীবনে আসে। আজকে সামনে থেকে দেখছি। তুই আর কোনো কথা বলিস না, তুই ওর দিকে এগিয়ে যা। তোরা সামনের দিকে পা বাড়া, আমি তোদের সাথে আছি। আব্বু আম্মু যদি না মানে, আমি তাদেরকে সাপোর্ট করব। আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিব, কিন্তু তার জন্য তোদেরকে এক হতে হবে। তোরা ভালো থাকবি, সেই কাজটাই তোদের করতে হবে। যা, এখন গিয়ে কথা বল। মান অভিমান করে থাকিস না, মান অভিমান করে থাকিস না ভাই। যাকে ভালোবাসি তাকে ভালো না বাসলে, তাকে ফিরিয়ে দিলে কেউ ভালো থাকতে পারে না। নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার সৌভাগ্যটা খুব কম মানুষই পায়। সেখানে তুই সেই সুযোগ পেয়েও এমন করে হাতছাড়া করিস না। যেটা বলেছি সেটা কর। খুশি বসে রইল। তখন সুইটি ওকে একটু ধমক দিয়ে বলতেই খুশি নিজেই ঈশানের হাত ধরে টানতে টানতে সেখানে নিয়ে গেল। ঈশান যেন যেতে চাইছিল না, যার জন্য খুশি এক প্রকার জোর করে ভেতরে নিয়ে এসে দরজা লক করে দিল। তারপর কিছুক্ষণ নীরবতা, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। ঈশান কয়েক সেকেন্ড বাদেই চোখ জোড়া নামিয়ে নিল। খুশি এবার যেটা করলো সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। মেয়েটা ওর মুখের দুই পাশে হাত দিয়ে ওর চোখে চোখ রাখলো। ঈশান ছাড়িয়ে নিতে চাইলে খুশি ওর শার্টের কলারটা খামচে ধরলো আর বলতে আরম্ভ করলো, রাগ করে আছো আমার উপরে? আই এম সরি সোনা। আমি আমি না বুঝতে পারিনি আসলে। বিশ্বাস করো, আমি যদি জানতাম এরকম কিছু হবে, তাহলে অনেক আগেই তোমাকে ভালোবাসার কথা বলে দিতাম। আমি সত্যিই বুঝতে পারিনি যে
তোমাকে সত্যি একটা সময় ভালোবেসে ফেলবো। আমার এই মনটা যে জুনিয়রের প্রতি ভালোবাসার সৃষ্টি করতে বাধ্য হবে, সেটা আমি কয়েকদিন আগেই বুঝতে পেরেছি। এখন আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। রাগ করে থেকে সম্পর্কটা নষ্ট করো না। তোমার আপু তো বললো আমাদের হেল্প করবে, তারপরে তারপরে কেন তুমি বিশ্বাস করতে চাইছো না? আচ্ছা, আমরা পারিবারিকভাবে চেষ্টা করব, তারপরে না হলে আমরা পালিয়ে বিয়ে করে নেব। ঈশান চুপ করে আছে দেখে খুশি কেঁদে ফেলল। ঈশান মেয়েটার কর্মকাণ্ড দেখছে। যে মেয়েটাকে দুদিন আগেও নিজেই এমন করে ভালোবাসার কথাগুলো বলেছে, সেই মেয়ে আজকে নিজেই ওকে ভালোবাসে বলছে। আজকে মেয়েটা ওর জন্য পাগলামো করছে। ঈশানের ভাবতেই ভালো লাগছে। কাল আপনি যার জন্য পাগলামি করলেন, আপনি যার প্রতি ভালোবাসা দেখালেন, সে আপনাকে ইগনোর করলো। আর আজকে সেই মেয়েটাই আপনার প্রতি এত এত ভালোবাসার কথা, আবেগ, অনুভূতি, ইমোশনের কথা জানান দিল। ঈশান কথা বলছে না দেখে খুশি আদুরে কণ্ঠে বলতে লাগলো, বেবি, আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে। আমার সাথে একটু কথা বলো। আমি না থাকতে পারছি না তোমার সাথে কথা না বলে। সুইটি যখন কল করলো, তখন তখন আমি তোমার নাম্বারটা নেওয়ার কথা বলবো ভেবেছিলাম। তার আগে ও আমাকে দেখা করতে বলে, তারপরে তোমার সাথে কথা বলিয়ে দিবে বলে এখানে নিয়ে আসে। আমি এত খুশি ছিলাম তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু জানতাম না যে তুমি আমার উপরে এত রাগ করে আছো। একটু কথা বলো আমার সাথে। আমার খারাপ লাগছে শোনা। একই আব্বু আর ভাইয়াকে নিয়ে একটা ভয় আছে, তার উপরে আবার তুমি রাগ করে থাকলে আমি কি করবো বলো? এবার ঈশান যেটা করলো সেটার জন্য খুশি মোটেও প্রস্তুত ছিল না। কারণ ঈশান ওর হাতটা ছাড়িয়ে নিল, তারপর হুটহাট করেই মেয়েটাকে জাপটে বুকের সাথে জড়িয়ে ধরল। তারপর খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখে মেয়েটার মাথায় অনেকগুলো চুমু খেলো। খুশিও এবার ছেলেটার বুকে মুখ গুজে দিল আর কিছুক্ষণ চুপ করে রইল। একটু বাদে আবারও ফুপিয়ে উঠতে লাগলো। বারবার করে মনে হতে লাগলো এই পিচ্চিটাকে হারিয়ে ফেলবে। গত 6 মাসের জ্বালাতনে ঘর থেকে বের হতে পারতো না এই ছেলেটার জন্য। আর আজকে সেই ছেলেটাকে ও নিজে থেকেই ভালোবেসেছে। কথাগুলো ভাবলেই অজানা এক লজ্জা শিহরণ বয়ে যাচ্ছে বুকের ভেতর, মনের অজান্তেই। খুশি জানে না ছেলেটাকে পাবে কিনা, কিন্তু ওকে হারিয়ে ফেললে অনেক বেশি কষ্ট পাবে। কথাগুলো ভাবলেই যে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঈশান চুপ করে আছে কেন? বুকের মাঝে জড়িয়ে ধরলো, তাহলে কিছু বলা তো উচিত ছিল। খুশি ওকে ছাড়িয়ে নিতে চাইলেই ঈশান মেয়েটাকে একটু শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, জান পাখি, আর একটু থাকো না, আমার তো ভালোই লাগছে এমন করে থাকতে। একটু থাকো আমার কাছে প্লিজ। তুমি বুঝতে পারছো না, আব্বু আম্মু ভাইয়া এসব জানতে পারলে অনেক ঝামেলা করবে। আমি বলি কি, চলো চলো আমরা এখান থেকে চলে যাই, দূরে কোথাও বিয়ে করে নিই, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। ওরা আমাদের মেনে নিতে বাধ্য হবে। এখনই না? আচ্ছা ঠিক আছে, আমি আপুকে বলছি যে আপু বাসায় গিয়ে যেন আব্বু আম্মুকে বোঝায়। আব্বু আম্মু তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। ওরা ঠিকই আমাদের মেনে নেবে। তুমি আমার আব্বু আম্মুকে চেনো না? ওরা অনেক অনেক রাগী, কখনো আমাদের সম্পর্কটা মেনে নেবে না। বিশ্বাস করো, ওরা উল্টো আমাদের আলাদা করে দেওয়ার চেষ্টা করবে। ওদের তুমি চেনো না, ওদের রাগ যে তার অহংকারটাই ওদের কাছে বড়। ওরা নিজের ছেলে মেয়ের ভালোবাসার কথা ভাবে না, ওরা শুধু নিজের ইগো আর জেদটাকেই বজায় রাখতে চায়। তুমি আমার কথাটা শোনো, আমরা কালই চলে যাবো এখান থেকে, তাই না বলো? ভয় পাচ্ছ কেন জান পাখি? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, আমি সব ঠিক করে দেব। আমি আপুকে বলবো, দেখো আবু সব ঠিক করে দেবে। ঈশান আপুর থেকে এরকম সাপোর্ট পাবে ভাবতেও পারেনি। যখন রাগের মাথায় এরকম কথা বলেছিল তখন ভয় পেয়ে গেছিল। ভেবেছিল মেয়েটাকে সারা জীবনের জন্য হারালো, কিন্তু এমন করে যে মেয়েটাকে পেয়ে যাবে ঈশানের সেটা ধারণাতেও ছিল না। খুশি শান্ত হচ্ছিল না, বারবার একই কথা বলছিল দেখে এবার ঈশান যেটা করলো সেটার জন্য খুশি মোটেও প্রস্তুত ছিল না। এতদিনের জমানো আবেগ, তাই ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছে। না নিজেকে আটকে রাখতে পারলো, না মেয়েটার কান্না বন্ধ করতে পারলো। খুশির কান্না থামানোর জন্য ওকে ছাড়িয়ে নিল, মুখের দুই পাশে হাত রেখে তারপর হুটহাট করে মেয়েটার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া লাগিয়ে দিল। ঈশানের এমন কাজে খুশির ভেতর যেন দপ করে আগুন জ্বলে উঠল। ও আর এক মুহূর্ত দেরি করলো না। এক হাতে ঈশানের শার্টের কলার, আরেক হাতে ছেলেটার চুলগুলো আঁকড়ে ধরে রেসপন্স করতে লাগলো। মিনিট 2 বাদে যখন ঈশান ওকে ছেড়ে দিল তখন খুশি ঈশানের বুকে মুখ লুকাতে গেলে ঈশান ওর কপালের সাথে ঠোঁট ছোঁয়ালো। লজ্জা পেয়ে খুশি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, এগুলো বিয়ের পরেই করতে পারবে, আগে বিয়েটা করো। আমাদের
আমাদের যেন কেউ আলাদা না করতে পারে সেই ব্যবস্থা করো। বেবি চলো না, এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। আমি তোমাকে হারাতে পারবো না। আমি জীবনে কখনো কাউকে ভালোবাসতে চাইনি, কিন্তু দিন শেষে তোমাকে আমার ভালোবাসতে বলতে বাধ্য হয়েছি। আমি এই ভালোবাসাটা আমি হারাতে চাই না সোনা। আমাকে এখান থেকে নিয়ে যাবে বলো? ঈশান মেয়েটার চোখের পানি মুছে দিয়ে তারপর কপালে আবারও চুমু খেলো। মুখের দুই পাশে হাত রেখে চোখে চোখ রেখে বলল, হ্যাঁ জান পাখি, এখান থেকে নিয়ে যাব। আমার বেবিটাকে ছাড়া আমি কি করে থাকবো বলো? আপু যেহেতু আমাদের সাপোর্ট করেছে, তাহলে সব ঠিক হয়ে যাবে। দেখো, আগে পারিবারিকভাবে না হয় চেষ্টা করে দেখি, তারপর। না না, বাসায় এসব প্রস্তাব নিয়ে গেলে আব্বুর ভাইয়া অনেক রেগে যাবে, তোমার ক্ষতি করে দিতে পারে। ভাইয়া তুমি খামোকে এরকম জেদ করো না শোনা। আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে আমার। তোমার অতি সাহসিকতা কিন্তু আমাদের দুইজনকে আলাদা করে দিবে ঈশান। আমি ভালোবাসতে চাইনি, তারপরেও বেসেছি। তোমাকে হারানোর মতো শক্তিটা না আবার আবার জেনে। বেবি, আমার কথা শোনো, কাউকে কিছু হারাতে হবে না। আর তুমি কি ভেবেছো আমি তোমাকে হারিয়ে যেতে দেব? কখনোই না। তোমার বাসা থেকে তোমাকে জোর করে তুলে নিয়ে আসবো, তারপর বিয়ে করে নিব, একটা বেবি দিয়ে দিব তোমার কোলে। তারপর দেখি কে আমার থেকে তোমাকে আলাদা করে নেয়। তুমি ঠিকই বলেছো, আমরা খুব শীঘ্রই বিয়ে করে নিয়ে একটা বেবি নিয়ে নেব, তারপর কেউ আমাদের আলাদা করতে পারবে না। আধ ঘন্টা যাবৎ দুজন দুজনের সাথে ছিল। তারপর একটা সময় আপু এসে দরজায় নক করতেই ওরা দুজন বেরিয়ে আসলো। দুজনই বেশ স্বাভাবিক। এবার সুইটি হেসে ভাইয়ের গালের পাশে হাত রেখে বলতে লাগলো, ঠিক আছিস তোরা? সব ঠিক হয়েছে তো? খুশি লজ্জা পেল। ভাইটা মুচকি হাসলো। বুঝে গেল যে কি হয়েছে। সুইটি বাসায় গিয়ে ভাইয়ের থেকে সব কিছু জেনে নিবে। যাই হোক, মেয়েটাকে একটা রিকশায় উঠিয়ে দিতেই ভাই আর বোন দুজনেই বাসায় চলে আসলো। রাতে আব্বু আম্মুকে বিষয়টা জানালো। এই বিষয়টা জানার পর আব্বু আম্মু কিছুক্ষণ রাগী চোখের দিকে তাকিয়েছিল। তখন ঈশান বলতে আরম্ভ করে, আব্বু আম্মু, ভালোবাসা কি অন্যায় বলো? আমি তো ভালোবেসে অন্যায় করিনি। আমার জানা মতে প্রেম ভালোবাসাটা কারোর জন্য অন্যায় নয়। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোমরা ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও। আমাদের বিয়েটা হয়ে গেলে আমরা দুজন যদি এক হয়ে যেতে পারি, আমি তোমার আর কোনো কথাই ফেলবো না। তুমি যেটা বলবে, যখন বলবে, যেভাবে বলবে সেটাই করব। তারপরে ওকে আমার করে দিও। ওর আব্বু আম্মু ভাইয়া কেউ এসব মানবে না। যদি রাগ করে ওর বিয়েটা অন্য কোথাও দিয়ে দেয়, তাহলে আমি কি করে থাকবো বলো? আব্বু কিছুক্ষণ রাগী চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান আর সেখানে থাকতে পারল না। আব্বু আম্মুর থেকে রেসপন্স না পেয়ে সেখান থেকে চলে গেল। আপু আব্বু আম্মুকে বোঝাতে লাগলো। শুধু আব্বু শেষে একটা কথাই বলল, তোমরা বুঝতে পারলে না যে এরকম একটা পরিবারের মেয়েকে ও কি করে ভালোবাসতে পারলো? তার উপর যারা ভালোবাসাকেই পছন্দ করে না, তাদের মেয়েকে ভালোবাসার উপর এই সম্পর্কে তাতে কি করে জড়াবে? ওর ভাইটা তো আগে থাকতে জেনেই গেছে যে তোমার ভাইয়ের সাথে তার বোনের একটা সম্পর্কের মতো চলছে। আর এগুলো যদি জানাজানি হয় কিংবা ওর ভাই জানতে পারে, তাহলে তোমার ভাইয়ের কি অবস্থা করবে একটাবার ভাবতে পেরেছো? তোমরা জেনে শুনে এত বড় একটা দুঃসাহসিকতা কেন দেখালে? তোমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ঝামেলা যেখানে আছে, তোমরা দুই ভাই বোন কি সেখানেই এগিয়ে যাবে? আব্বু, আমার কথা তো শুনবে। ভালোবাসা তো কোনো অন্যায় নয়। তোমার ছেলে তো কোনো অন্যায় করেনি। তোমরাও তো ভালোবেসে বিয়ে করেছিলে, তাহলে ওর বেলায় কেন অন্যায় হবে? ভাইটা ভয় পাচ্ছে, তোমাদের উচিত এখন ওর পাশে থাকা, ওকে সাপোর্ট দেওয়া। সেটা না করে তোমরা উল্টো আরো ভয়টাকে বাড়িয়ে দিচ্ছ। আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার ভাইটার কিছু হওয়ার আগে তোমরা ওদের সম্পর্কটা মেনে নাও আর ওদের বিয়ে দেওয়ার চেষ্টা করো। আচ্ছা যাও, ঠিক আছে, খুশির বাসায় বলতে হবে না যে ওদের মাঝে সম্পর্ক আছে। ওর ভাইটা যখন বাসাতে না থাকে, তখন গিয়ে তোমরা বিয়ের কথা বলে আসবে আর বিয়েটা ঠিক করে নিবে। তারপর বিয়েটা হয়ে গেলে ওর ভাইয়া আর কিছু করতে পারবে না, দেখো। তুমি বিষয়টাকে যতটা সহজ, যতটা স্বাভাবিক ভেবে কথাগুলো বলে দিলে, ততটা স্বাভাবিক নয়। আব্বু, আমি জানি তুমি অনেক চালাক চতুর মানুষ। তুমি চাইলে সবটা ঠিক করতে পারবে। প্লিজ আব্বু, তুমি আমার কথা শোনো, দেখো সব ঠিক করে দাও। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। ভাইটা পাগল হয়ে যাবে যদি মেয়েটাকে না পায়।
ছোটবেলা থেকে আমার মতো এত কিছু আবদার করেনি। যে মেয়েটাকে ভালোবেসেছে তাকে আবদার করেছে। তুমি দয়া করে ওর ভালোবাসার মানুষটাকে ওর করে দাও। আব্বু, আমি না খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। আমার ভাইটা যদি ওই মেয়েটাকে না পায় তাহলে ভুলভাল কিছু একটা করে ফেলবে, আর ওরাও ক্ষতি করে দিবে ভাইয়ের। তার আগেই তুমি বিষয়টা পারিবারিকভাবে মিটিয়ে ফেলো আব্বু। ভদ্রলোক মেয়ের কোনো কথা শোনেননি। সুইটি আব্বুকে বারবার করে ডাকলো। আব্বু রুমের সামনে গিয়ে অনেকবার দরজা খোলার জন্য বলল, কিন্তু ভদ্রলোক মেয়ের কথাতে নারাজ, যার জন্য মেয়ে অনেক টেনশনে পড়ে গেল। ঈশানের থেকে বেশি টেনশন সুইটি করতে লাগলো। অন্যদিকে প্রেমিকার সাথে কথা বলছিল। মেয়েটা ভিডিও কলে মাঝরাত অবধি ঈশানের সাথে কথা বলেছে। একটা সময় ঘুমিয়ে পড়লে ঈশান ওর দিকে তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়ল। সকালে যখন ঘুম ভেঙেছে, দুজনকে এমন করে তাকিয়ে থাকতে দেখে হেসে ফেলল। একদিকে সুইটি ভয় পাচ্ছে এটা ভেবেই যে ওর আব্বু আম্মু যদি রাজি না হয় এই বিষয়টা ঠিক করবে কি করে, আর তার মাঝখানে যদি খুশির ভাই এসব কিছু জেনে যায় তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। লোকটা খুব রাগী, তার উপর ঈশানকে ওয়ার্নিং দিয়ে দিয়েছিল, তাই হয়তো ওর উপর নজর রেখেছে। সুইটি বিষয়টা ভেবে ঈশানের রুমে আসতে গেলে দেখলো দুজনে প্রেম ভালোবাসার কথা বলতে ব্যস্ত। সুইটি ভাইয়ের হাত থেকে ফোনটা নিয়ে নিল, আর আপুর দিকে ভাইটা তাকাতেই সুইটি বলতে লাগলো, খুশি, তুই একটু রাখ, আমি ভাইয়ের সাথে কথা বলবো, তারপর আবার ঈশান তোকে কল করবে। মেয়েটা কলটা কেটে দিতেই সুইটি ভাইয়ের মুখোমুখি বসলো। তারপর ওর একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, আমার কথা শোন ভাই, আব্বু মানতে চাইছে না। তুই কিন্তু পাগলামি করিস না, আমি আব্বুকে মানিয়ে নেব। তার জন্য কিছুদিন সময় লাগবে, তবে তোকে ভেঙে পড়লে চলবে না। তুই খুশির সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে থাক। আর হ্যাঁ, বাইরে গিয়ে কখনো ওর সাথে দেখা করিস না। যদি করিস তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। বলছি, আমার কথা শোন, যেটা হবার হবে, আমি দেখে নিব। আমি বেঁচে থাকতে তোদের কেউ আলাদা করতে পারবে না। আব্বু আম্মু না মানলেও আমি তোদের এক হতে সাহায্য করব। যেভাবেই হোক, আমি কথা দিয়েছি আমার কলিজাটাকে আমি ঠিক তার ভালোবাসার সাথে এক করে দিব। দেখিস তুই। টেনশন করিস না ভাই, তুই এসব বিষয় নিয়ে একটু হাইপার হোস না। যেটা হবার হবে, আমি আছি তোর পাশে। আব্বু তো মানলো না, কিন্তু এবার কি হবে? তুমি কি একা সব কিছু সামলে উঠতে পারবে আপু? আমি জানি না আমি কি করব। তোমার বান্ধবীকে যদি না পাই সত্যি পাগল হয়ে যাব। দেখো, আমি তো আগে ওকে একা ভালোবাসতাম, এখন তো খুশিও আমাকে ভালোবাসে, আর সব কিছু তোমার জন্যই হলো। এখন যদি যোজন আলাদা হয়ে যায় কি হবে আপু? আজে বাজে কথা বলিস না ভাই, যেটা হবে সব কিছু দেখে নেব। তোকে এত টেনশন করতে হবে না। আমি যেটা বলছি সেটা শোন। তোকে বাইরে গিয়ে দেখা করতে বারণ করেছি, দেখা করবি না। আমি যতদিন অবধি না বলবো তোরা দেখা করার চেষ্টা করবি না। আমি আগে দেখি কি অবস্থা, তারপর না হয় এসব কিছু নিয়ে আমি তোদের বলবো কি করতে হবে। ঈশানকে যেই বলা সেই কাজ। ঈশান মেয়েটার সাথে একটাবারের জন্য বাইরে গিয়ে দেখা করেনি, উল্টো বাসা থেকে বেরোনোটা বন্ধ করে দিয়েছে। সারাদিন বাসার মধ্যেই থাকে, আর মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়। কলেজেও তেমন যায় না। কেউ যদি ওদেরকে এমন করে কথা বলতে দেখে তাহলে ঝামেলা হবে, তাই রাতে ছাড়া দুজনে তেমন করে কথা বলে না দিনে। সুইটি বলে দিয়েছে খুশির ভাইয়া আর আব্বু যদি বাসায় থাকে তাহলে যেন ওর সাথে যোগাযোগটা না করে, আর নম্বরটা যেন আননোন নম্বর দিয়ে সেভ করা থাকে। তাতে যতটা সেফটি, অর্থাৎ যতটা সেফ থাকা যায়। 1 মাস পরের ঘটনা। সেদিন হলো কি, খুশি কলেজে গেছিল, কিন্তু কলেজ থেকে এসে দেখতে পেল যে বাসায় কিছু মেহমান। তখন ওর আম্মু এগিয়ে আসলো, তারপর ওর হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। খুশি অবাক হলো এগুলো দেখে। কিছু বলার আগে আম্মুই বলতে লাগলো, মামুনি, তোমাকে ছেলেপক্ষ দেখতে এসেছে। আমি তোমার আব্বুকে বারবার করে বারণ করেছিলাম এই মুহূর্তে তোমার বিয়েটা দিব না, কিন্তু তোমার আম্মু বলেছে ভালো সম্বন্ধ, তাই ওরা তোমাকে দেখতে এসেছে। সেজন্য আমি আর বারণ করতে পারিনি। তুমি ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে রেডি হয়ে নাও। এখানে সব গহনা টহনা আছে, যেটা তোমার খুশি, পরে রেডি হয়ে নাও। তোমার আব্বু তোমাকে রেডি হতে বলেছে, এটা আমার কথা নয়। তুমি জানো তোমার আব্বু কতটা রাগী, আর তুমি এটাও জানো তোমার আব্বুর কথা
তুমি ফেলতে পারো না, তাই রাগ জেদ না দেখিয়ে কোনো লাভ হবে না। যেটা হয়েছে সেটা হতে দাও। আর ছেলেটা ভালো, দেখে তো ভালোই মনে হচ্ছে। তোমার আব্বু আর ভাইয়া খোঁজ খবর নিয়েছে, ওর সাথে তোমার বিয়ে হলে তুমি ভালো থাকবে। আম্মু, আমি বিয়ে করতে পারবো না। আমি অন্য কাউকে পছন্দ করি। বিশ্বাস করো, আমি এই ছেলেকে বিয়ে করে কখনোই ভালো থাকবো না। যাকে পছন্দ করি তাকে যদি বিয়ে না করতে পারি। আম্মু রাগী চোখে তাকাতেই খুশি ফুপিয়ে কেঁদে উঠল। খুশি মাথা নিচু করে ওর মুখের পাশে এক হাত রেখে বলতে লাগলো, তুমি এসব পছন্দ করো বা না করো, তোমার আব্বু আম্মু পছন্দ করে না, তুমি জানো না? আর এসব প্রেম ভালোবাসা বিয়ের আগে দুই একটু থাকতেই পারে, তার মানে এই না যে তাকেই বিয়ে করতে হবে। যেটা পছন্দ ছিল সেটা ভুলে যাও। তোমার আব্বু যার সাথে ঠিক করেছে তাকে বিয়ে করে নাও, ভালো থাকবে। আর দেখতে এসেছে তার মানে এই না যে এই ছেলের সাথেই তোমার বিয়ে হচ্ছে, তোমার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, তার মানে তোমার বিয়েটা হবে। তবে আজ নয়তো কাল ঠিকই হবে। এখন কথা না বলে তৈরি হয়ে নাও। আর একটা কথা, যেন আমাকে বাড়াতে না হয়, না হলে কিন্তু আমি তোমার ভাইয়া আর আব্বুকে পাঠিয়ে দিচ্ছি। খুশি এক প্রকার বাধ্য হয়ে আম্মুর কথাতে ওয়াশরুমে চলে গেল। বাইরে বেরিয়ে এসে দেখলো আম্মু সেখানে দাঁড়িয়ে আছে। মেয়েটা উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়েই রেডি হতে লাগলো। তারপর আধ ঘন্টা পর যখন ছেলেটার সামনে নেওয়া হলো, খুশিকে ছেলেটা হাঁ করে ওর দিকে তাকিয়েছিল। খুশির ইচ্ছে করছিল সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে ঈশানের কাছে। রাগে দুঃখে মাথাটা ফেটে যাচ্ছিল। তার উপর ছেলেটা যদি জানতে পারে ওকে অন্য কেউ দেখতে এসেছে কিংবা অন্য কারোর সামনে বসেছে, তখন ছেলেটা খুব বেশি কষ্ট পাবে। কথাগুলো যতবারই ভাবছিল ততবারই খুশির বুক ফেটে কান্না আসছিল। ছেলেটা ওকে আগেই বলে দিয়েছে যেন কারোর সামনে না বসে, অন্য কাউকে যেন কখনো ভালোবাসার কথা না বলে, ভুলেও যেন কোনো পাত্রপক্ষের সামনে না বসে। আর সেই মেয়েটাকে কারোর সামনে বসতে হলো। এই সব কিছু জানার পরে সেটা কি করে ঈশান সহ্য করবে? খুশি শুধু সেটাই ভাবছে। ঈশান জানার পর প্রচণ্ড পরিমাণে রাগ করবে। খুশি কান্না করে দিতেই ছেলেপক্ষ খুশিকে দেখে পছন্দ করলো। তখন খুশির আব্বুকে উদ্দেশ্য করে ছেলের বাবা বলতে লাগলো, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে। এখন আপনারা যদি চান তাহলে আমরা কথা সামনের দিকে এগোতে পারি। তবে বিয়েটা খুব ধুমধাম করে দিতে চাইছি। বড় ছেলের বিয়ে বলে কথা, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার মেয়ের বিয়েটা আমি খুব ধুমধামের সাথে দেব, যেন পুরো শহর দেখে আর বুঝতে পারে যে আরাফ সাহেবের একমাত্র মেয়ের বিয়ে। তাহলে আজকে আমরা উঠি, খাওয়া দাওয়া করলাম, মেয়ে দেখলাম, এখন আমাদের ওঠার পালা। বাসায় গিয়ে আপনাদের আমরা জানিয়ে দেব কবে নাগাদ আমরা বিয়েটা ঠিক করতে পারবো। আমাদের আত্মীয় স্বজন আর পরিবারের আরও সব সদস্য আছে, তাদের সাথে আলোচনা করতে হবে, তারপরেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। ঠিক আছে, আপনাদের যখন খুশি হবে আপনারা আমাদের জানাবেন, আমরা আশায় থাকলাম। আর যদি নাও হয় সেটাও আমাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দিবেন। পাত্রপক্ষের লোকজন চলে গেলে খুশি আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না। কান্না করতে করতে দৌড়ে রুমে চলে গেল। দরজা আটকে দিয়ে ইচ্ছে মতো কান্না করলো। তারপর যখন ঈশানের কথাটা মনে হলো তখন খুশি ঈশানকে কল করতে গিয়েও করতে পারলো না। ছেলেটা যে প্রচণ্ড পরিমাণে রাগ করবে, কান্না করবে ও অন্য কারোর সামনে বসেছে বলে। খুশি ঈশানকে বলেছিল শুধু ওর বউ হবে, এখন কি করবে সেটাই ভেবে পাচ্ছে না। রাগে দুঃখে শাড়িটা খুলে ফেললো। শুধু পেটিকোট আর ব্লাউজ পরে মেয়েটা বসে আছে। তারপর একটা সময় সুইটির কথা মনে হতেই ওকে কল করলো। বার কয়েক বাজতেই মেয়েটা যখন রিসিভ করলো, ওপাশ থেকে কিছু বলে ওঠার আগেই খুশি ফুপিয়ে কেঁদে উঠলো আর বলতে লাগলো, সুইটি, অনেক বড় ঝামেলা হয়ে গেছে রে। বিশেষ কর, আমি না এরকমটা করতে চাইনি। আজকে হঠাৎ করে আব্বু ছেলেপক্ষকে বাসায় ডেকে নিয়ে এসেছে। তারপরে ওদের সামনে আমাকে বসতে হলো। তো তুই না বলেছিলি যে তোর তোর ভাইয়ের সাথে আমার বিয়েটা দিবি, তাহলে কোথায় কি হলো? একটা মাস পেরিয়ে গেল, আমি কি করে বিয়েটা আটকাবো বল? আব্বু বলেছে এই ছেলের সাথে আমার বিয়ে হবে। আমি কি করে ওদের বারণ করব? কি করে বিয়েটা আটকে রাখবো? আমি একটা মেয়ে মানুষ হয়ে কি করতে পারি বল? আব্বু আমার কোনো কথাই শোন না। ওরা ওরা যা বলে আমাকে সেটাই শুনতে হয়। আমি একটা মাস ঈশানের সাথে দেখা করিনি। আমি শুধু এইটুকুই ভেবেছি যেদিন আমাদের বিয়ে হবে আমরা বিয়ে করে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। কিন্তু
কোথায় কি? তুই তো কিছুই করতে পারলি না। আমি যদি তোর ভাইকে না পাই তাহলে কিন্তু আমি সত্যি সুইসাইড করে নেব। তার তার দায় ভাই থাকবি তোরা দুইজন। আমি অন্য কোথাও বিয়েটা কখনোই করবো না বলে দিলাম। পাগলামি করিস না, যেটা হয়েছে সেটার জন্য কেউ দায়ী নয়। আর তুই তো ইচ্ছে করে করিসনি এসব। ঈশানকে এই বিষয়টা জানানোর দরকার নেই। আমাকে একটা দিন সময় দে, আমি ভেবে দেখছি কি করা যায়। আমি আব্বু আম্মুর সাথে আর কথা বলবো না। এরপর তোদের সরাসরি বিয়ে হবে। আমার উপর একটু ভরসা রাখ, দেখ সব ঠিক করে দিব আমি। খুশি ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো। অনেকক্ষণ যাবৎ মেয়েটাকে বুঝিয়ে তারপর কলটা কেটে দিল। সুইটি ভাইকে ডাকলো। ছেলেটা বাসাতেই ছিল। ভাই আপুর রুমে আসলো। বোনটা দরজাটা লক করে দিয়ে ভাইয়ের মুখোমুখি বসলো। তারপর ওর একটা হাত ধরে বলতে লাগলো, ভাই, আবার আমি যদি তোকে বলি এই মুহূর্তে তুই খুশিকে বিয়ে করে নিবি, তুই পারবি খুশিকে বিয়ে করতে? আপুর এরকম কথা শুনে ঈশান অবাকের চরম সীমায় পৌঁছে গেল। কী সব কথা বলছে আপু? আপুর কি মাথা ঠিক আছে? হঠাৎ করেই আপু এরকম একটা কথা বলবে ঈশান ভাবতেও পারেনি। তার উপর আবার বলছে আজকেই বিয়ে করতে হবে। মানে কি এসবের? তাহলে কি কোনো ঝামেলা হয়েছে? কথাগুলো ভাবতেই বুকের ভেতরে ওর কেমন একটা মোচড় দিয়ে উঠল। সাথে সাথে ঈশান বেশ খানিকটা উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, আপু সত্যি করে বলো না, কি হয়েছে? তোমার কথা কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না। আমার মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল হয়েছে, যার জন্য তুমি এমন করে কথা বলছো, তাই না? আর খুশি খুশি ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? সত্যি করে বলো না আপু, ওর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচতে পারবো না। আপু তুমি খুব ভালো করে জানো আমি তোমার বান্ধবীকে ঠিক কতটুকু ভালোবাসি। আমি জানি বলেই তোদের বিয়েটা করার কথা বলছি। দেখ ভাই, সিন ক্রিয়েট করিস না। আজকে কলেজ থেকে ফেরার পর খুশি বাসায় গিয়ে দেখতে পায় ওর আব্বু আর ভাইয়া ওর জন্য পাত্রপক্ষকে এনে হাজির করেছে। পাত্রপক্ষ খুশিকে দেখে গেছে, বলে গেছে ওদের পছন্দ হয়েছে। তাই এখন হাতে সময় নেই। তুই রাগ জেদ করে ওর উপর সিন ক্রিয়েট করিস না। আমি বলছি ওটাতে কোনো হাত নেই। ও অনেক কান্নাকাটি করলো, বলল তোকে বলার সাহস পাচ্ছে না, তুই কষ্ট পাবি সেজন্য। তুই রাগ করিস না ভাই, তুই একটা কাজ কর, আমি তোদের কালকে ডেকে নিব। তোরা একটু কষ্ট করে আসিস, আমি দেখি সত্যি তোদের বিয়েটা দিব। একটু ভরসা রাখ আমার উপর। সেদিন রাতে খুশির সাথে ঈশানের কথা হয়নি। খুশিকে বারবার করে ঈশান কল করার পরেও মেয়েটার ফোনটা সুইচ অফ দেখালো। তাহলে কি কোনো ঝামেলা হলো? ঈশান পাগল হয়ে যাচ্ছিল। পরদিন সকাল 10টার দিকে যখন আপু কলেজের নাম করে বেরোলো, তখন ঈশান আপুর দিকে ফ্যাল করে তাকিয়েছিল। আপু ইশারায় ওকে স্বাভাবিক থাকতে বলেছে। আধ ঘন্টা বাদে যখন 10:30টার দিকে আপুর নম্বর থেকে কল আসলো, তখন ঈশান বাইকটা নিয়ে সেদিকে চলে গেল। লোকেশন অনুযায়ী গিয়ে দেখলো কাজী অফিসের সামনে সবাই এসে উপস্থিত। বিশেষ করে ঈশানের বন্ধুরা আর খুশির কিছু বান্ধবী, যাদের বোম মারলে পেট থেকে কথা বের হবে না, এমন কিছু লোকজন সেখানে এসে দাঁড়িয়ে আছে। এবার ঈশান এসে দাঁড়াতেই তখন সুইটি ওর হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। ভেতরে আসতেই দেখলো খুশি একটা বেনারসি শাড়ি পরে বসে আছে। মেয়েটাকে আজকে একদম বউ বউ লাগছে। মেয়েটাকে হয়তো পার্লার থেকে সাজানো হয়েছে, তবে অর্ধ বোরখা পরা অবস্থায় দেখেছে। ঈশান এসে যখনই পাশে দাঁড়ালো, খুশি উঠে এসে ঈশানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল আর বলতে লাগলো, বেবি আমার উপরে রাগ করে দেখো না প্লিজ। আমি না বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। আমি জানতামই না এরকম কিছু হবে, তাহলে কখনোই কালকে বাসায় যেতাম না। আমাকে একটু বিশ্বাস করো, রাগ করে থেকো না। আম্মু কালকে ফোনটা নিয়ে গেছে সন্ধ্যার দিকে, আমি সেই জন্যই তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। বুঝতে পারিনি যে আম্মু এরকম কাজ করবে। তোমার তোমার আব্বুর সাথে কথা বলার সময় হয়তো আম্মু শুনে নিয়েছিল, সেই জন্য এরকম কিছু করেছে। আমি আজকে অনেক কষ্টে বেরিয়ে এসেছি কলেজের নাম করে। আমি আর বাসায় ফিরে যাবো না ঈশান, আমাকে আটকে রাখবে ওরা, অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। তুমি প্লিজ আমাকে বিয়ে করে নাও। ঈশান মেয়েটার মাথাটা বুকের সাথে চেপে ধরল। কিছুক্ষণ বাদে ছাড়িয়ে নিয়ে তারপর পাশাপাশি বসলো দুজন। আধ ঘন্টার মধ্যে বিয়ের কাজটা সম্পন্ন হলো। ঈশান ওর একটা ফ্রেন্ডের হাতে বাইকের চাবিটা দিয়ে তারপর বলল আপুকে বাসায় পৌঁছে দিতে, আর সবাইকে অনেক ধন্যবাদ জানালো। এর মাঝে আপু একটা ব্যাগ, একটা কার্ড ভাইয়ের দিকে এগিয়ে দিল। এমন কিছু দেখে ঈশান অবাক চোখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। আপু ভাইয়ের গালের পাশে হাত রেখে বলতে লাগলো, এক জায়গায় বেশি দিন থাকবি না,
সর্বোচ্চ 5 দিন থেকে 7 দিন। আর আমি বারবার করে বলে দিব কোথায় থাকতে হবে, কোথায় যেতে হবে। আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আর টিকিট কেটে দিয়েছি। বাস যেখানে যাবে সেখানে গিয়ে থাকবি। এর মাঝে কাউকে কোনো কিছু জানানোর দরকার নেই, ফোনটা অন করার দরকার নেই। আব্বু আম্মু যেহেতু রাগ জেদ নিয়ে আছে তাহলে থাকুক, কিন্তু কয়েকদিন বাদে যখন ছেলেকে দেখতে না পাবে তখন ঠিকই তোদের মেনে নিবে, দেখিস। আপু, আম্মু তো কান্নাকাটি করবে, তাহলে কি করবো তখন? আম্মুকে বোঝাতে বেশি দিন সময় লাগবে না। আমি বুঝিয়ে নিয়ে তারপর রাজি করাতে পারলে তোর সাথে কথা বলিয়ে দিব। এখন এখানে দেরি করিস না, ওকে নিয়ে বেরিয়ে পড়। আর তুই বোরখাটা পরে নে, আর এক মুহূর্তের জন্য নিকাবটা খুলবি না। যতক্ষণ না ঢাকা থেকে তোরা বেরিয়ে যাচ্ছিস ততক্ষণ অবধি নিকাবটা খোলার চেষ্টাও করবি না। আর হ্যাঁ, ব্যাগের মধ্যে কিছু শুকনো খাবার দাবার আছে। রাস্তাতে কোথাও দাঁড়াতে হবে না, আর বাস থেকেও নামবি না, একটু কষ্ট করবি। তারপর জায়গা মতো পৌঁছে গিয়ে 2 দিন আর রুম থেকে বেরোবি না। আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি। ওখানে আমার একজন ফেসবুক ফ্রেন্ড সাথে বেশ ভালো পরিচিত, ওর বাসায় গিয়ে উঠবি তোরা। আমার ফ্রেন্ড আর ওর হাজবেন্ড ওখানে থাকে, এসব নিয়ে কোনো ঝামেলা হবে না। তার 2 দিন পরেই তোরা আর একটা ঠিকানা দিলে সেখানে চলে যাবি। ওখানে একটা বাসা তোদের জন্য ঠিক করা হচ্ছে, অবশ্য 2 দিন লাগবে। আপুকে ঈশান কি বলে ধন্যবাদ দিবে জানে না, তবে এত বড় একটা কাজ আপু ভাইয়ের জন্য করবে সেটা ঈশান ভাবতেও পারেনি। যখন আপু বারবার করে তার বান্ধবীর পেছনে ঘুরতে বারণ করে দিয়েছিল তখন থেকেই খুশির থেকে দূরে থাকার চেষ্টা করছিল। তারপর আবার নিজেই এমন করে দুজনের বিয়ে দাঁড়িয়ে থেকে দিবে ওরা কেউ কল্পনাও করতে পারেনি। খুশির হাতটা ছেড়ে দিয়ে ঈশান আপুকে হঠাৎ করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আপু ওকে ছাড়িয়ে নিয়ে গালে হাত রেখে বলল, ছোটবেলা থেকে তোকে ছেলের মতোই মানুষ করেছি, কখনো শুধু ভাই ভাবিনি, সব সময় আগলে রেখেছি বুক দিয়ে। তোর কিছু হয়ে যাবে, তুই তোর ভালোবাসার মানুষটাকে পাবি না, সেটা আমি হতে দেই কি করে? আমার যা হবার হোক, তারপরেও তোরা যেন ভালো থাকিস, তার জন্য যা করা লাগে আমি সেটাই করব। আর এক্ষুনি এখান থেকে যা, আর এক মুহূর্ত দেরি করিস না প্লিজ। ভাইয়ের কপালে বোনটা একটা চুমু দিতেই এর মাঝখানে সুইটি আর খুশির বান্ধবীরা বেরিয়ে গেছে। ওদেরকে বলল না যে ঈশানরা কোথায় গিয়ে উঠবে। টিকিটে অবশ্য নাম দেওয়া আছে চট্টগ্রামের টিকিট। ঈশান খুশিকে নিয়ে একটা গাড়িতে করে সরাসরি বাস স্ট্যান্ডে আসলো। তারপর বাসে উঠতেই মিনিট 5 মধ্যে বাসটা ছেড়ে দিল। দুজনের বেশ খানিকটা ভয় কাটলো। আর 1 ঘন্টার মধ্যে ওরা ঢাকা শহর থেকে বেরিয়ে গেল। তারপর কি হয়েছে কি হচ্ছে কিছুই জানে না। তবে ঈশান একটা আননোন নম্বর থেকেই আপুর সাথে যোগাযোগ করলো। ফোনটা রিসেট মেরে দিয়েছিল যেন কোনো লোকেশন কিংবা কোনো প্রকার যোগাযোগ কেউ করতে না পারে। এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত বলে আর সঠিক হবে বলে ঈশান ভেবেছিল। বাসে ওঠার পর থেকে খুশি ঈশানের বুকের সাথে লেপ্টে আছে। ঈশান থেকে মেয়েটার মাথায় হাত বোলাচ্ছে, কপালে চুমু খাচ্ছে। মেয়েটা কখন সেই ওর বুকের মাঝে ঘুমিয়ে পড়েছে। ওরা রাত 10টার দিকে একটা ঠিকানা অনুযায়ী বাসার সামনে চলে আসলো। এসে দেখে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। ওদের দেখেই নাম জিজ্ঞেস করলে তখন হেসে ঈশান জবাব দেয়। এই ভদ্রমহিলা খুশির হাত ধরতেই ঈশান যেতে বলল। তারপর লোকটার সাথে কথা বলতে বলতে আসলো বাসাতে। মানুষগুলো ওদেরই সমবয়সী, প্রায় বেশ মিশুক স্বভাবের। ওদেরকে একটা বাসর ঘরে এনে দাঁড় করানো হলো। অবাক হলো ঈশান এসব কিছু দেখে। আপু যে দুজনের জন্য এত কিছুর ব্যবস্থা করবে সেটা ভাবতেও পারেনি। ঈশান খুশি দুজন সুইটিকে অনেক ধন্যবাদ জানালো মনে মনে। ওদের ফ্রেশ হয়ে খাবার খাওয়ার কথা বললে দুজনে ফ্রেশ হয়ে আসলো। বাইরে এসে তারপর দুজনের সাথে খাবার দাবার খেয়ে লোক দুজনের সাথে কথা বলল। কিভাবে কি করেছে, কোথা থেকে এসেছে এইসব কিছুই জানালো। তবে ঈশান সম্পূর্ণ ঠিকানাটা বলল না। ভাবলো যদি আবার কোনো ঝামেলা করে বসে এরাও। আজকাল মানুষ দিয়ে বিশ্বাস করা যায় না। ওরা 8 ঘন্টার মতো দুজনের সাথে আড্ডা দিতেই তখন ভদ্রমহিলা ওদের দুজনকে রুমে পাঠালো। বলল ওরা নতুন দম্পতি, ওদের একা সময় কাটানো উচিত। ঈশান আর খুশি রুমে চলে আসলো। ঈশান দরজা লাগাতেই খুশি ছেলেটাকে জাপটে জড়িয়ে ধরলো। খুশি ছেলেটাকে বুকের মাঝে কতগুলো চুমু খেয়েছে জানে না। ঈশানের নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে। বারবার মেয়েটার এরকম কাছে আসলে মনে হয় ওর সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে। খুশির বুকটা মুখ থেকে তুলতেই ঈশান মুখের পাশে হাত রেখে কপালে ঠোঁট ছোঁয়ালো।
এবার মেয়েটা নিজে থেকে ওর ঠোঁটের সাথে ঠোঁট মেশালো, সেই প্রথম দিনের মতো করে। সেদিন যখন ঈশান ওর ঠোঁটে আদর করেছিল তখন খুশির নাকি খুব বেশি ভালো লেগেছিল, যেটা ওদের কথা বলার মাঝে প্রায়ই মেয়েটা বলতো। তাই ঈশান বলেছিল বিয়ের পর ওদের এরকম মেলামেশাটা হবে। খুশি যে ঈশানকে কাছে পেয়েই সেটা করে বসবে ঈশান ভাবতে পারেনি। ঈশান খুশিকে দুই হাতে কোমরে জড়িয়ে ধরে উঁচু করে ধরতে এই মেয়েটা ওর গলাটা জড়িয়ে ধরে কিস করতে লাগলো। ঈশান মেয়েটাকে ওই অবস্থাতে এনে বেডে শুইয়ে দেন। তারপর যখনই শার্টটা খুলতে যাবে আর লাইটটা অফ করে দিতে যাবে তখনই খুশি বলতে আরম্ভ করে, বেবি কোথায় যাচ্ছ তুমি? আরে বাবা আছি রে, লাইটটা তো অফ করতে দাও। ঈশান খুশিকে নিজের করে পাবে কিংবা মেয়েটার কাছাকাছি আসতে পারবে সেটা কল্পনাও করতে পারেনি। ওর এই মুহূর্তে দুজন বাইরে সব কিছু ভুলে যেতে চায়, দুজন দুজনের সাথে মিশে যেতে চায়। ঈশান শার্টটা খুলে ফেলে, তারপর খুশির ওপর ঝুঁকে পড়তেই মেয়েটা ওর চোখের দিকে একবার তাকিয়ে থেকে তারপর লজ্জায় চোখগুলো বন্ধ করে দিল। দুই হাতে গলাটা জড়িয়ে ধরতেই ঈশান খুশির ঘাড়ে আর গলায় কয়েকবার নাক ঘষে দিয়ে কয়েকটা চুমু খেলো। তারপর একটা লাভ বাইট দিতেই মেয়েটা কেঁপে উঠল। খুশি ঈশানের পিঠটা আঁকড়ে ধরল। ঈশান আস্তে আস্তে ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে সেখানে কিস করলো। বেশ কয়েকবার কিস করতেই খুশি বুকের ওঠানামাটা বাড়তে লাগলো। ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো মেয়েটা। শক্ত করে জড়িয়ে ধরল ঈশানকে বুকের সাথে। আস্তে আস্তে দুজনের শরীরটা সম্পূর্ণ উন্মুক্ত হলো। ঈশান ওর শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে চুমু দিচ্ছিল, আর ততবারই খুশি থেকে থেকে সাপের মতো মোচড় দিয়ে উঠছিল। ঈশানের আদুরে স্পর্শে যে মেয়েটা প্রচণ্ড পরিমাণে এলোমেলো হয়ে যাচ্ছিল। খুশি একটা সময় নিজের পেটের সাথে ঈশানের মাথাটা শক্ত করে চেপে ধরে, কারণ ঈশান ওর নাভির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। নাভির কাছে ছোট্ট একটা তিল, যেটা ঈশানকে পুরো পাগল করে দিচ্ছিল। খুশি যখন 5 মিনিট যাবৎ ঈশানের উপস্থিতি টের পায়নি তখন চোখ খুলে দেখল ঈশান ওর কিউট নাভিটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা ওর মাথায় হাত রাখতেই ঈশান নাভিতে নাক ডুবিয়ে দেয়। সেখানে বেশ কয়েকবার আদর করে দিতেই মেয়েটা পুরো উন্মাদ হয়ে গেল। ঈশান বুঝতে পেরে আর দেরি করলো না, মেয়েটাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। ভালোবাসায় সিক্ত করলো খুশিকে সম্পূর্ণ রূপে। আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল খুশির চোখের কোণ বেয়ে। মেয়েটা ঈশানকে শক্ত করে খামচে ধরে রাখলো নিজের সাথে। আদরে স্পর্শ আর ভালোবাসাময় রাত কাটলো দুজনের। এরপর কি হবে জানতে চাইবেন না? পুরো 2 বছর পরের ঘটনা। একটা পিচ্চি মেয়ে বাবুকে নিয়ে বাসার সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে ঈশান। কলিং বেল বাজাতে বারবার ভয় পাচ্ছে। বারবার পেছন ফিরে খুশি ঈশানের দিকে তাকাচ্ছে। এবার মেয়েটা রাগী চোখে তাকিয়ে থেকে বলল, পাগলামি করো না, এদিকে এসো, এদিকে আসতে বলছি না। না, আমি আসলে যদি আব্বু আম্মু রেগে যায়, তারপর যদি আমাকে মারতে আরম্ভ করে তখন কি হবে? একটা বেবির বাচ্চা হয়ে গেছে, এখনো ভয় পাচ্ছ? এখন ভয় পেলে হবে? প্লিজ শোনা, এখানে আসো, কলিং বেল দাও, আমি বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছি, ও কান্না করবে তো। ঈশানকে বারবার বলতেই খুশির কথাতেই ঈশান এসে দরজায় কলিং বেল দিল। আপনারা কি ভাবছেন পুরো 2 বছরের ঘটনা কেন আসলো? অনেক গল্পেই এগুলো জানানো হয়েছে। বিয়ের পর কি হয় না হয়, আর তারপর বেবিটা কিভাবে আসে ওদের মাঝে। তাই বেবির সমেত ওদেরকে ফেরালাম। এখন শুধু দেখার পালা ওদের পরিবার থেকে মেনে নেয় কিনা। যাই হোক, বেবিটা একদম ওদের দুজনের মতোই হয়েছে। দুজনের চেহারা যেরকম একদম মিল হয়েছে। বিয়ের পর থেকে ঠিক তেমনভাবে বেবিটাও ওদের মতোই হয়েছে, একদম কিউটের ডিব্বা। তবে মেয়ে বাবু কিন্তু খুশির মতো বড্ড বেশি আদরে। ঈশান যখন মেয়েটাকে কাছে পায় প্রচণ্ড পরিমাণে আদর করে। 6 মাস বয়স মেয়েটার, গত 1.5 বছর আগেই পৃথিবীতে এসেছে। দুজনের বিয়ের 6টা মাস বাদেই ওরা জানতে পারে খুশি প্রেগনেন্ট। সেদিন ঈশান আপুকে জানিয়েছিল, আর আম্মুর সাথে কথা বলেছিল সেদিনই প্রথমবার। তবে আব্বুর সাথে কথা বলার কিংবা আব্বুর সাথে যোগাযোগ করার মতো সাহস ওদের হয়ে ওঠেনি। যাই হোক, দুজনের ছোট্ট সংসার ছিল। ঈশান ছোটোখাটো একটা জব করত। তারপর যখন খুশি প্রেগনেন্ট হলো তখন ওকে ছেড়ে যাওয়াটা ঈশানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছিল। তারপরও অনেক ট্রাই করতো বাসায় বসেই কাজগুলো করার জন্য। আর ওদের এই সংসার, ওদের বেবি, ওদের বিয়ে সব কিছুর মাঝে সবচেয়ে বড় অবদান ছিল ঈশানের বোনের, অর্থাৎ সুইটির। ঈশান আপুর অবদানটা কখনোই ভুলতে পারবে না। ভেবেছে আপুকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে। আপুরও যে সংসার করার সময় হয়ে এসেছে। আপু বলে দিয়েছে বাসায় না আসা পর্যন্ত বিয়ে করবে না। আব্বু জেদ ধরে বসে আছে, ওদের ফেরাবে না। ঈশান কল দিয়ে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিয়ে ওদের দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখল।
ঈশান আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করলে আম্মু উঠিয়ে ওকে জড়িয়ে ধরলো। তারপর ছেলের সারা মুখে চুমু খেলো। এবার খুশি ঈশানের হাতে বেবিকে দিতে গেলে আম্মু ওর হাত থেকে বেবিকে নিয়ে পুরো মুখে চুমু দিল। খুশি আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করতেই আম্মু ওকে এক হাতে ধরে উঠিয়ে নিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমরা এসেছো, আমি প্রচন্ড পরিমাণে খুশি হয়েছি। আমি জানতাম তোমরা আসবে। আমার বিশ্বাস ছিল যে তোমরা আজ হোক কাল হোক ফিরে আসবেই। দেখো, তোমাদের আব্বু সব মেনে নেবে। ঘণ্টাখানিক পরের ঘটনা। ঈশানের আর খুশির আব্বু আম্মুর সামনে ঈশান আর খুশি বসে আছে মাথা নিচু করে। কোলে বেবিটা বারবার কেঁদে উঠছে। ঈশান মেয়ের গালে কপালে চুমু দিচ্ছে। সবাই দেখছে বাবা ঠিক কেমন করে এই বয়সে মেয়েকে আগলে রেখেছে। খুশির ভাই রাগী চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। ঈশান বারবার মেয়েটার কান্না থামানোর চেষ্টা করছে। এর মাঝে আপু দৌড়ে আসলো একটা ফিডার নিয়ে। তারপর ঈশানের হাতে দিতে গেলে ঈশানের হাত থেকে বেবিটাকে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে ওর মুখে ফিডারটা দিতেই বেবির কান্না থেমে গেল। সুইটি আপু বলতে লাগলো, দেখেছিস ভাই, একদম তোর মতো হয়েছে। ছোটবেলাতে তুইও এমন করে কাঁদতিস। 2 বছর বয়সেই তুই সে কি জ্বালাতি আমাকে। আম্মু যখন গোসলে যেত, রান্না করতে যেত, তখন আমি তোর মুখে ফিডার দিতাম। তোর মেয়েটাও ঠিক তেমন হয়েছে। এতক্ষণ দুই পরিবারের কেউ কোনো কথা না বললেও সুইটির এমন ধারা কথাতেই খুশির ভাইয়া আর আব্বু ফিক করে হেসে উঠল। ঈশানের আব্বু অবাক চোখে তাকাতে তখনই ঈশান বলতে লাগলো, আঙ্কেল ভাইয়া, আমাদের মাফ করে দিন। আসলে আমরা ভালোবেসে বিয়ে করতে চাইনি, এমন করে পালিয়ে গিয়ে আপনাদের জানাতে চেয়েছিলাম, কিন্তু আপনারা এগুলো পছন্দ করেন না। তার উপর এত ঝামেলা, আর আমার থেকে খুশির বয়সটা একটু বেশি, সেজন্য আপনারা হয়তো মানতেন না। ওকে পাত্রপক্ষের সামনে বসালেন, সব মিলিয়ে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু দেখেন, আমাদের ছোট্ট সংসার, আমরা ভালো আছি। আমাদের মেয়েকে নিয়ে আমরা অনেক সুখে আছি। দয়া করে আমাদেরকে আলাদা করে দেবেন না। দেখে নেন আঙ্কেল, এখনও আব্বু আমাকে মেনে নেয়নি, খুশিকেও মেনে নেয়নি, এখন অবধি কথা বলেনি আমাদের সাথে। আব্বু বলেছে আপনারা যদি মেনে নেন তাহলেই নাকি আব্বু মেনে নেবে, কারণ ঠিক একই কষ্ট আব্বুও পেয়েছে যতটা কষ্ট আপনাদের দিয়েছে। আব্বু ঠিক সেই কষ্টটাই পেয়েছে, রাগে এখনও আমাদের সাথে কথাই বলছে না। দয়া করে আমাদের মাফ করে দিন। আচ্ছা, আপনাদের নাতনিকে দেখার পরেও কি আপনাদের রাগটা কমবে না? ও পরিবার ছেড়ে, ওর দাদু দিদা নানি নানি ছেড়ে আর কতদিন দূরে থাকবে? ওরও তো ইচ্ছা করে ওর পরিবারের সাথে থাকতে, ওর নানির সাথে দেখা করতে, তাই না বলেন? 2 দিন পরে যখন মেয়েটার বোঝার বয়স হবে তখন আমি ওকে কী জবাব দেব? আমরা যা করেছি সেটা অন্যায় হয়েছে, আমরা মানছি, তার জন্য আমাদের শাস্তি দেবেন, তারপরও আলাদা করে দেবেন না। একটা মাস দেখেন যে আমাদের সংসারটা ঠিক কতটুকু সুন্দর, আমরা ঠিক কতটুকু ভালো আছি। সবাই বলে আব্বু আমার বিরুদ্ধে গিয়ে বিয়ে করে কেউ ভালো থাকে না, আমরা সেটা মানি, তবে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো থাকার। উপরআল্লাহ হয়তো আমাদের কপালে সুখ রেখেছিল, তাই আমরা সুখে আছি। আমাদের আলাদা করে দিবেন না প্লিজ। আমাদের মেয়েটা অনেক কষ্ট পাবে তাহলে। আমরা সত্যিই যে অন্যায় করেছি তার জন্য প্রায়শ্চিত্ত করতে ফিরে এসেছি। আমি তো ভেবেছিলাম বেবির মুখের দিকে তাকিয়ে হলেও আপনারা আমাদের মেনে নেবেন, কিন্তু আপনারা তো কোনো কথাই বলছেন না। ঈশান মুখটা কালো করে রাখলো। খুশির আব্বু কোনো কথা বলছে না। এবার ঈশান আব্বুর দিকে তাকাতেই আব্বু কি বুঝলো কে জানে, তবে ঈশান ভাবলো যে খুশি আব্বুর পায়ে হাত দিয়ে হয়তো সালাম করতে বলছে। ঈশান উঠে এসে খুশির আব্বুর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে ভদ্রলোক ওকে ধরে ফেললো, পাশে বসিয়ে দিয়ে এক হাতে জড়িয়ে ধরে বলল, বাপের বেটা বাপের মতোই কাজ করেছে। যাই হোক, এসব নিয়ে আর কোনো কথা নয়। যেটা হয়েছে হয়ে গেছে। আমরা প্রথমে রাগ করেছিলাম, তারপর মেয়েকে হারানোর আর তোমাদেরকে বুঝতে পারিনি। তোমাদের মনের ভাষাটা, চোখের ভাষা আমাদের পড়া উচিত ছিল, বোঝা উচিত ছিল। ছেলে মেয়ে যেটা চায় সেটা মাঝে মধ্যে ভেবে দেখা উচিত। তোমার আব্বু মাঝে আমাদের সাথে যোগাযোগ করেছে, বলেছে উনি নিজেও তোমাদেরকে ত্যায্য করে দিবে যদি আমরা মেনে না নিই। আমি সেদিন অবাক হয়ে গিয়েছিলাম তোমার আব্বুর এরকম কঠোরতা দেখে। তোমার আব্বুও অনেক ভালো একজন মানুষ। আমি সব কিছু জানার পর, সব কিছু শোনার পর, আর এখন এসে দেখার পর সিদ্ধান্ত নিলাম তোমাদের মেনে নিব। আর মেনে না নেবার বা কি আছে? মেয়ের সুখটা আমার কাছে সবচেয়ে বড়। মামনি, এইদিকে এসো।
খুশি আব্বুর কথাতে তাড়াহুড়ো করে এসে আব্বুর পাশে বসতেই আব্বু খুশিকে এক পাশ থেকে জড়িয়ে ধরল। খুশি আব্বুর বুকে মাথা রাখলো। এবার খুশির আম্মু গিয়ে ওর বেবিটাকে কোলে নিয়ে একদম আদুরে গলায় তার নাতনির সাথে কথা বলতে লাগলো। এর মাঝে খুশির আব্বু যে প্রস্তাবটা রাখলো আর যে কথাটা বলল, সেটা শোনার পর সবাই অবাক হয়ে গেল। সব কিছুই মেনে নিব, সব কিছুই ঠিক হবে, কিন্তু আমার একটা প্রস্তাব আছে ভাই সাহেব। ভাইজান, আপনি যে সিদ্ধান্ত নেবেন, যে কথা বলবেন, আমরা তাই মেনে নিব, কিন্তু তার জন্য আপনাকে বলতে হবে। দয়া করে রাগ করে না থেকে এখন বলুন না কি বলবেন। আমার বড় ছেলের বিয়ে হয়নি, আপনার বড় মেয়েরও বিয়ে হয়নি, তাই আমি আত্মীয়তাটাকে আরেকটু বাড়াতে চাইছি। আপনার আপনার মেয়েকে আমার ছেলের পুত্রবধূ করে নিতে চাইছি। আপনি দয়া করে না করবেন না। আমি এটা আপনার কাছে আবদার করছি। আলহামদুলিল্লাহ, এ তো খুব খুশির সংবাদ। মামুনি, তুমি কি বলো? নাকি তোমারও অন্য কোথাও? না আপু, তোমরা যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হবে। সুইটি কথাগুলো বলে দৌড়ে লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। খুশির ভাইয়া সেখানে অবাক হয়ে তাকিয়ে রইল। এবার ঈশান উঠে আসতে ছেলেটা ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমি অনেক হ্যাপি তোমার মতো একটা ছেলে আমার বোনকে ভালোবাসে সেটা ভেবে। যাই হোক, যেটা করেছো সেটা ভালো হয়েছে। এবার তোমার বোনকে আমিও বিয়ে করে নিয়ে যাব, দেখি তুমি কি করে আটকাও। ভাইয়া, আমি এতটা বাজে নই যে আমার আপুর কারোর সাথে বিয়ে ঠিক হবে আর আমি তাদের আটকে দেব। বিয়েটা পারিবারিকভাবে যেহেতু হচ্ছে, আমার তো কোনো সমস্যা নেই। আমি তোমার সাথে যে সিন ক্রিয়েট করেছি তার জন্য আসলেই অনেক সরি। আমার বোনটাকে ভালো রেখো ভাই, দেখে রেখো সব সময়, কখনো কষ্ট পেতে দিও না। জি ভাইয়া, অবশ্যই। আমার বউকে আমি দেখে রাখবো না? খুশি ঈশানের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু একটা বোঝালো। ঈশান চোখ মারতেই মেয়েটার চোখ বড় বড় করে তাকালো। তো আজকের গল্পটা এ পর্যন্তই। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। এরপর কি হবে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।